5 দিনের দিন সকাল 10টা 6। জুলি আয়ানের ফোন কল পেয়ে শিয়াকে বলে নিজের অফিসে বেরিয়ে গেছে। পুরো বাড়িতে শিয়া আর 5জন সার্ভেন্ট ছাড়া কেউ নেই। আর বাড়ির চারিপাশে তো রয়েছে শতাধিক গার্ড। তাদের ভেতরে আসার পারমিশন নেই, আর সার্ভেন্টরাও নিজেদের কাজে ব্যস্ত। শিয়া নিজের রুমে বসে বই পড়ছে। কিছুক্ষণ আগেই ফোনে আয়ানের সাথে কথা হয়েছে। আয়ানের ধমকে ভিডিও কলে এসে 1 প্লেট ফল আর 2টো ডিম সিদ্ধ খেতে হয়েছে তাকে। আয়ান এটাও বলেছে আজ সারাদিন আর কল করতে পারবে না, ফোন অফ থাকবে, কারণ টনিকে নিয়ে কিসের একটা সেই মিশনেই যাচ্ছে সে। শিয়া বেডে বালিশ উঁচু করে নিয়ে হেলান দিয়ে বই পড়ছিল। তখনই ওর রুমের ল্যান্ডলাইনে কল আসলো। এই ল্যান্ডলাইনে শুধু গার্ড, সার্ভেন্ট এরাই কল দেয়। বাট আয়ান বাড়িতে না থাকলে তো কল আসার কথা নয়। সার্ভেন্টরা নিজেই এসে শিয়ার খোঁজ নেয়, কারণ এটা শিয়ার আবদার প্লাস অনুরোধ তাদের কাছে। কারণ তারা বেশ বয়স্ক। ফোনের আওয়াজ পেয়ে শিয়া ভ্রুকুচকে বই রেখে বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ম্যাম, আই এম এ গার্ড, মাই নম্বর 89। বলুন, এই সময় কল দিচ্ছেন? অ্যাকচুয়ালি ম্যাম, একটা ইম্পর্ট্যান্ট কারণে কল করতে বাধ্য হলাম। কি হয়েছে? ম্যাম, একজন মেয়ে এসেছে, নিজেকে আপনার বোন বলে দাবি করছে। সে আপনার সাথে দেখা করতে চায়। স্যার তো বলেছেন তাকে না জানিয়ে কাউকে যেন বাড়িতে অ্যালাউ না করি। স্যারকে কল করলাম, ফোন অফ। এদিকে মেয়েটাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আপনার কাছে যাওয়ার জন্যই, তাই বাধ্য হয়ে আপনাকে কল করলাম। কে, নাম বলেছে কি? ইয়েস ম্যাম, ওনার নাম প্রিয়া। প্রিয়া নামটা শুনতেই শিয়ার বুকের ভিতর ছ্যাদ করে উঠল। মনে পড়ে গেল সেদিনের বলা প্রিয়ার তিক্ত কথাগুলো। প্রিয়া তো শিয়াকে লাইক করে না, তাহলে হঠাৎ এখানে এসে দেখা করতে চাওয়ার কারণ বুঝতে পারছে না শিয়া। প্রিয়া তো আয়ানকে পছন্দ করে। এখন সে শিয়ার হাজবেন্ড, রাগে চেদে প্রিয়া আবার তার ক্ষতি করে দেবে না তো? না, প্রিয়া ওর বোন হয়, এমন করবে না কখনো। অনেকক্ষণ ভেবে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে সে ডিসিশন নিল প্রিয়াকে আসতে বলবে। হয়তো বোনের জন্য খারাপ লাগছিল তাই এসেছে। অনেকক্ষণ নীরবে ভাবনায় ডুবে থাকা শিয়ার ভাবনাচ্ছে ধরো গার্ডের কথায়। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাম, কি করব? মেয়েটাকে কি চলে যেতে বলবো? না, ভেতরে ঢুকতে দিন। বাট ম্যাম, স্যার তো। আরে আমি বলছি তো ভেতরে ঢুকতে দিতে। মেয়েটা আমার বোন হয়, ও আমার ক্ষতি করবে না। আসতে দিন, আপনাদের স্যার কিছু বলবে না। ওকে ম্যাম। বলেই লাইন কেটে দিল। শিয়া বইটা বুকশেল্ফে রেখে রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসলো। ইতিমধ্যেই প্রিয়াও এসে গেছে। প্রিয়ার ঠোঁটের কোণায় লেগে আছে মৃদু হাসির রেখা। প্রিয়াকে দেখে শিয়া সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয়া দৌড়ে এসে শিয়াকে ঝাপটিয়ে ধরল। উফ সিয়া, কত দিন পরে তোকে দেখছি। ইস, কত শুকিয়ে গেছিস রে। জানিস তোকে কত মিস করেছিলাম আমি। প্রিয়ার এমন করে ঝাপটে ধরায় শিয়ার প্রচণ্ড আনইজি ফিল হচ্ছে, কারণ প্রিয়া তাকে ছাড়ছেই না, শক্ত করে ধরেছে। শিয়া কিছু বলবে তার আগেই একজন মধ্যবয়স্ক মহিলা সার্ভেন্ট কিচেন থেকে বেরিয়ে এসে জোরে জোরে বলল, ম্যাডাম, আপনি আমাকে ম্যাডাম রে এমন কইরা ঝাপটায় রইছেন কেন? ম্যাডাম গর্ভবতী, জানেন না? ব্যথা লাগবে। উফ সরি, অ্যাকচুয়ালি এক্সাইটেডে এমন করে ফেলেছি। কত দিন পরে ওকে দেখলাম। আপনারা বহেন, আমি নাস্তা লইয়াই। সার্ভেন্ট চলে গেল। প্রিয়া শিয়ার হাত ধরে টেনে সোফায় বসিয়ে দিল। শিয়ার দৃষ্টি এখনো প্রিয়ার দিকে। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আম সরি সিয়া। কেন? ওই দিন তোকে ওভাবে বলার জন্য। আসলে অতগুলো মানুষের মুখে ওসব শুনে আমার কি হয়েছিল জানি না। আমি তো তোর বড় বোন, বল। খুব খারাপ লাগছিল, তাই রাগে ওরকম করে ফেলেছি। একজন অবিবাহিত মেয়ের প্রেগনেন্ট, এটা শোনার পর কার মাথা ঠিক থাকে বল? সরি বোন, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তোর পাশে থাকা, সেটা না করে আমি ভুল হয়ে গেছে রে। তুমি হঠাৎ ভুল বুঝতে পারলে কি করে, তাও এতদিন পরে? আমার তো সেদিনই ভুল ভেঙেছিল, যখন এসি দুলাভাই বলল তুই তার ওয়াইফ। ট্রাস্ট মি, খুব হ্যাপি হয়েছিলাম আমি। দুলাভাই সবার সামনে তোর হয়ে কত কি বলল। আমি ক্ষমা চাইতে চেয়েছিলাম, বাট চান্স পাইনি। তুই সেন্সলেস ছিলি। এসি মানে দুলাভাই তোকে কোলে নিয়ে বেরিয়ে গেল। আমি আন্টির সাথে পরের দিনই আসতে চেয়েছিলাম, বাট লজ্জায় আসতে পারিনি।
তোর সামনে মুখ দেখাতাম কি করে? বাট আপু, তুমি তো ওনাকে পছন্দ করতে, তাহলে আমাদের বিয়ের কথা শুনে খুশি হলে কি করে? সরু চোখে প্রিয়ার দিকে তাকালো শিয়া। শিয়ার কথা শুনে প্রিয়ার কাশি উঠে গেল। কিছুক্ষণ আগে সার্ভেন্টের রেখে যাওয়া জুসের গ্লাসটা প্রিয়ার দিকে এগিয়ে ধরল শিয়া। শিয়ার থেকে গ্লাসটা নিয়ে প্রিয়াকে ঢোকে জুস খেয়ে নিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে প্রিয়া বলতে শুরু করলো। শিয়ার সরু দৃষ্টি এখনো প্রিয়ার দিকেই। আয়ান চৌধুরীকে অনেক মেয়ে পছন্দ করে সিয়া, আমিও তাদের মধ্যে একজন। আমিও অন্য মেয়েদের মতোই স্বপ্ন দেখতাম, বাট যখন জানলাম এসে আমার ছোট বোনের হাজব্যান্ড, তখন আমার ইচ্ছে চলে গেছে। সিয়া, বিশ্বাস কর, খুব খুশি হয়েছে আমি। আরও অনেকক্ষণ নানান কথা বলল প্রিয়া। প্রিয়ার এমন কথাবার্তা হাবভাবে শিয়া গলে গেল। প্রিয়াকে বিশ্বাসও করে নিল। সার্ভেন্টের দেওয়া নাস্তা শেষ করে শিয়া প্রিয়াকে ওদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে লাগলো। হঠাৎ প্রিয়ার ফোনে কল আসতেই প্রিয়ার মুখভঙ্গিটা কেমন যেন হয়ে গেল। কল কেটে দিয়ে সামনে তাকিয়ে দেখে শিয়া ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। প্রিয়া মুচকি হেসে বলল, সিয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? তুমি এমন করে বলছো কেন? আ- আ- আসলে তোর ফ্রেন্ড অভি আছে না, আমি ওকে ভালোবাসি রে, বাট ও আমাকে ইগনোর করে। কতবার প্রপোজ করেছি, বাট আমাকে রিজেক্ট করে দেয়। আমাকে এসব বলছো যে? দেখো আপু, আমার অভির সাথে কোনো কন্ট্রাক্ট নেই। উনি অভিকে তেমন পছন্দ করে না, আর অভির সাথে আমার পার্সোনাল ইস্যু নিয়ে ঝামেলা চলছে, তাই ওর সাথে কথা বলি না আমি। তাই তুমি হেল্প চাইলে সেটা আমি পারবো না, সরি। সিয়া, অমন করে বলিস না প্লিজ, তুই বললেই অভি শুনবে। তুমি অভি সম্পর্কে এতটুকু জানো আপু, ও কেমন সেটা না জেনে এভাবে? জানি, সবই জানি। তুই যে বাচ্চাকে অ্যাডপ্ট করেছিলি, ওটা অভির মেয়ে। অভি সব বলেছে আমায়, বাবা হয়ে মেয়েকে ঠিকই চেনেছে, কিন্তু কোনো এক অপরাধবোধের কাছে টানতে পারছে না। তুই একটু বোঝালেই ও বুঝবে। আমি হিয়াকে নিজের মেয়ের মতোই দেখব, তবুও অভিকে বিয়ে করতে চাই। হিয়াকে অবহেলা করব না, প্লিজ সিয়া, তুই অভিকে বোঝা। প্রিয়ার কথা শুনে শিয়া চমকে তাকালো। অভি হিয়াকে মেনে নিয়েছে, প্রিয়াকে ওর বিষয়ে বলেছে, তার মানে ও কি অভিকে ভুল বুঝলো? কি রে সিয়া, কি ভাবছিস? বল না, হেল্প করবি আমায়? আমি কিভাবে হেল্প করতে পারি? আমার তো ওর সাথে কন্ট্যাক্ট নেই। মানে আসলে আমি অভিকে কল করে বলেছিলাম তোদের বাড়ির এখানে ক্যাফেতে আসতে, তুই দেখা করতে চাস হিয়াকে নিয়ে কিছু কথা বলার জন্য। হোয়াট? আর ইউ ক্রেজি? আমি বাইরে যাওয়া নিষেধ, উনি জানলে তাণ্ডব শুরু হবে। আরে এসি থুরি, দুলাভাইকে বলতে বলছে কে? তুই শুধু যাবি, আমার বিষয়টা নিয়ে কথা বলবি আর চলে আসবি, ব্যাস। আরে না রে আপু, আমি এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো না, সরি। আসলে আমাদের শত্রুর অভাব নেই, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আমি তোর বোন হইসিয়া, আমি কি তোর খারাপ চাইবো বল? আমি জেনে শুনে ভেবে চিন্তেই কথা বলছি। আমি জানি তো তোর হাজবেন্ড বাড়িতে থাকলে আমাকে ঢুকতেই দেবে না, তাই যখন জানলাম সে বাড়িতে নেই, তাই এ সময় এসেছি। তুমি কি করে জানলে উনি এই সময় বাড়িতে নেই? ইয়ে মানে ওই আসলে আমি তোদের বাড়ির পাশেই ক্যাফেতে বসেছিলাম, দেখলাম দুলাভাই বেরিয়ে গেল, তখনই চলে আসলাম, বাট গার্ডসটা ঢুকতেই দিচ্ছিল না। ওভাবে তাকাচ্ছিস কেন? বাই এনি চান্স তুই কি আমাকে সন্দেহ করছিস সিয়া? তাহলে শোন, আমি তোর ক্ষতি চাই না। একটা কথা বলি, জয় ভাইয়ার থেকে দূরে থাকিস। জয় ভাইয়া তোর উপর সেই রেগে আছে, রিভেঞ্জ নেওয়ার জন্য। কি যেন, হ্যাঁ হ্যাঁ নাম, হ্যাঁ মনে পড়েছে, টনি মনে হয় হবে। টনি নামের কারোর সাথে মিলে ষড়যন্ত্র করছে। তুমি? আমি অফিস সাথে আমাদের নিয়ে কথা বলার জন্য তোদের ওই বাড়ির ছাদে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ফিসফিসানি শুনতে পাই। তারপর আমি আর অভি ছাদের দরজার আড়ালে গিয়ে লুকিয়ে শুনতেই পাই জয় টনি নামের কারোর সাথে ফোনে কথা বলছে। দেখ, আমি আর অভি দুজনেই তোর ভালো চাই, তাই সব সত্যিটা বলে দিলাম। তুমি টনিকে চিনলে কি করে? আরে আমি চিনবো কিভাবে? টনির সাথে তোদের কিসের শত্রুতা সেটা জানি না। বললাম না, ওদের একটু একটু কথা শুনতে পেয়েছিলাম, তখনই জয় ভাইয়ের মুখ থেকে নামটা শুনেছি।
এর মধ্যেই প্রিয়ার ফোন বেজে উঠল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ অভি, তুই এসিকে নিয়ে যা, আমি এখনই সিয়াকে নিয়ে আসছি। দুলাভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়, আমরা এখনই বোঝাচ্ছি। কি হয়েছে আপু? এসিকে কেউ শ্যুট করেছে সিয়া, অবস্থা খারাপ। অভি ক্যাফেতে আসার সময় রাস্তাতে এসিকে পেয়েছে। অভি আমাকে কল করে বলল ও এসিকে গাড়ি করে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি যেতে হবে আমাদের। আল্লাহ, হঠাৎ এসব কি হয়ে গেল? শিয়া আর কোনো কিছু না ভেবে প্রিয়ার হাত ধরে দৌড়ে বেরিয়ে গেল। গেটে গার্ডরা আটকালে শিয়া তাদের ধাক্কা দিয়ে সরিয়ে সামনে দৌড়ে দিল। রাস্তাতে প্রাণপণে দৌড়চ্ছে শিয়া, পেছনে প্রিয়াও রয়েছে। সিয়া দাঁড়া, এভাবে দৌড়ে আমরা দ্রুত পৌঁছাতে পারবো না, একটা সিএনজি নিতে হবে। প্রিয়ার কথা শিয়ার কান অব্দি পৌঁছলো না, সে দৌড়িয়েই চলেছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলেই সামনে থাকা মানুষটা শিয়াকে ধরে ফেললো। মানুষটিকে দেখে প্রিয়ার মুখে হাসি ফুটলো। শিয়া লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে সামনে তাকিয়ে দেখলো কালো হুডি পরে অভি দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি হয়েছে আপু? তুই এখানে কি করছিস? তোর তো ওনাকে নিয়ে হসপিটাল যাওয়ার কথা। কোথায় উনি? উনি ঠিক আছেন তো? কি রে, চুপ করে আছিস কেন, বল। অভিকে ঝাঁকাতে অভি কিছু না বলে প্রিয়াকে কিছু একটা ইশারা করতেই প্রিয়া এগিয়ে আসলো। হসপিটালে ভর্তি করে এসেছি, বারবার তোর নাম নিচ্ছে, তাই তোকে নিতে চলে এলাম। চল ফাস্ট, আমার কারে ওঠ তোরা। তারপর প্রিয়া শিয়াকে নিয়ে অভির কারের পেছনের সিটে বসলো। অভি ড্রাইভিং শুরু করলো। অভি, এটা কার গাড়ি? আমার ছাড়া কার হবে? অভি, তোর কার মানে কি? এত দামি BMW কার কেনার টাকা কই পেলি তুই? তুই তো কখনো কখনো খাবারই কেনার টাকা পাস না। মানে আসলে ওই কিছু লুকোচ্ছিস আমার থেকে? সিয়া, তোর হাজবেন্ডের চিন্তা কর। অভিকে নিয়ে পড়লি কেন তুই? অভি নাকি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, 5 মিনিট আগেই তো কলে বললো। এত তাড়াতাড়ি হসপিটাল অ্যাডমিট করে চলেও আসলো। ওনার নাকি ক্রিটিক্যাল অবস্থা, তাহলে উনি আমার নাম লিখছেন, মানেটা কি? অনেক বেশি চালাক হয়ে গেছিস ইয়া, কিন্তু আফসোস দেরিতে বুঝেছিস সব। মানে আমি বুঝাচ্ছি। প্রিয়া কথাটা বলেই শিয়ার মুখ ক্লোরোফর্ম স্প্রে করে রুমাল চেপে ধরলো। কয়েক সেকেন্ডের মধ্যেই শিয়া সেন্সলেস হয়ে গেল। বাঁকা হাসলো রেডি আর প্রিয়া। রাত 11:43। শিয়া পিটপিট করে চোখ খুলে নিজেকে অন্ধকারে আবিষ্কার করলো, বাট কোথায় আছে সেটা বুঝতে পারছে না শিয়া। উঠে বসতে গিয়ে টের পেল ওর হাত পা বাঁধা, বাট মুখটা খোলা আছে। শিয়া এবার চেঁচাতে শুরু করলো। হেল্প, হেল্প, কেউ আছেন? প্লিজ হেল্প মি, আমি কোথায়? আমাকে বাঁচান, প্রিয় অভি, কেউ আছে? অনেকক্ষণ চেঁচামেচির পর দরজা খোলার আওয়াজ পেল শিয়া, বাট অন্ধকারের জন্যে কিছুই দেখতে পারছে না। কয়েক সেকেন্ড পর শিয়া ফিল করলো ওর সামনে কেউ বসে আছে, আর তার নিঃশ্বাস শোনা যাচ্ছে। আচমকা সামনে থাকা মানুষটা শিয়ার গালে হাত রাখলো। কেঁপে উঠল শিয়া, সরে যেতে চেয়েও পারল না, তাই মুখেই বলল, হুশ, তোমার হাজবেন্ড যদি বাঘ হয় তাহলে আমিও সিংহ। কারোর থেকে কারোর পাওয়ার কিন্তু কম নয় কিউটি। কে আপনি বলুন? অভি আর প্রিয়া আপু কোথায়? ওরা তো আমার সাথে ছিল। ওরা তোমাকে আমার হাতে তুলে দিয়েছে কিউটি। স্টপ ইট, হু আর ইউ? ইস, এভাবে রাগ করতে নেই, তোমার বাচ্চার ক্ষতি হবে তো। উফ, সরি, এই বাচ্চা তো আর থাকবেই না, ক্ষতি হবে কি করে? আমার বাচ্চার ক্ষতি করার কথা মাথাতেও আনবে না। আয়ান চৌধুরী আপনাকে ছাড়বে না, আমাকে ঠিক এখানে থেকে নিয়ে যাবে। সেই আশাতেই থাকো কিউটি, সেটি আর হচ্ছে না। তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আয়ান চৌধুরী তো জানতেই পারবে না তুমি কোথায়। কে আপনি বলুন? কে আপনি বলুন? কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করছেন কেন? সাহস থাকলে আমার হাজবেন্ডের সামনে গিয়ে আমাকে টাচ করে দেখান। এই, অনেক বড় বড় কথা বলছিস তুই। ভাবছিলাম বাচ্চা নষ্ট করে তারপর তোকে নিজের করব, কিন্তু সেটা হতে দিলি না। কাপুরুষ বললি না? দেখ এবার পুরুষত্ব কাকে বলে। বলেই শিয়ার কাঁধ ধরলো দুহাত দিয়ে। জানোয়ার, লজ্জা করে তোর? নিজেকে আড়ালে রেখে অন্ধকারে কোনো মেয়ের সাথে জোর জবরদস্তি করার, জোর করে কোনো মেয়েকে রেপ করাকে পুরুষত্ব বলে না। তোকে না দেখেই তোর প্রতি ঘৃণা হচ্ছে।
সামনের লোকটির মুখে থুথু দিল শিয়া। এবার চরম মাত্রায় ক্ষেপে গেল সামনে থাকা লোকটি। শিয়ার কাঁধ ধরে জোরে চেপে ধরল খাটের পেছনের দেওয়ালের সাথে। মুখটা এগোবে তখনই রুমে লাইট জ্বলে উঠল, আর সামনে থাকা লোকটি শিয়াকে ছেড়ে একটু দূরে বসলো। এতক্ষণ চোখ বন্ধ করেছিল শিয়া, এবার চোখ খুলে সামনে তাকাতেই যাকে দেখলো শিয়া অবাক। তন্ময় ভাইয়া, আপনি আপনি তো অভির কাজিন, তাই না? শিয়ার কথার ভ্রুক্ষেপ না করে তন্ময় ওরফে টনি শিয়া থেকে নিজের পেছনে ঘুরতেই অভি এসে টনির কলার চেপে ধরলো। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হয় সিয়াকে টাচ করার? তুই ওকে রেপ করতে যাচ্ছিলি। অভি, কলার ছাড়। টনি ভাই, এটা তো কথা ছিল না। কথা ছিল ইনসিয়াকে কিডন্যাপ করে অভির হাতে দেবেন। ইনসিয়ার জন্য ওই আয়ান চৌধুরী এখানে আসলে আপনি ওকে খুন করবেন, আর সিয়ার নামের যাবতীয় সম্পত্তি জোর করে আমার নামে লিখিয়ে দেবেন। তাহলে এখন আপনি প্ল্যান মাফিক কাজ করছেন না কেন? জয় এগিয়ে এসে কথাগুলো বলল। কথা ছিল সিয়াকে আমার সাথে বিয়ে দিবি, তাই ওকে এখানে রেখে আমি কাজী ডাকতে গেছিলাম। সেই সুযোগে তুই সিয়াকে রেপ করতে গেছিলি। হাউ ডেয়ার ইউ! তোকে তো আমি... অভি টনির মুখে জোরে ঘুষি দিয়ে দিল। টনি টাল সামলাতে কিছুটা দূরে সরে গেল, আর নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। অভি আবার মারার জন্য উদ্যোক্তা হতেই টনি হাত মুঠো করে এগিয়ে এসে অভিকে আর একটা ঘুষি দিল। লেগে গেল দুজনের মধ্যে মারামারি। শিয়া নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। হাত পা বাঁধা না থাকলে এক ছুটে পালাতো সে। এদিকে মারামারি করতে করতে দুজনেরই রক্তাক্ত অবস্থা। জয় চেষ্টা করেও ওদের থামাতে পারছে না। জয় মাঝখানে এসে দুইজনকে দুই দিকে ধাক্কা দিল। স্টপ ইট গাইস! নিজেদের মধ্যে ফাইট করলে আমাদেরই হার। কি শুরু করেছিস সব? টনি ভাই, আপনি থামুন, আর অভি তুইও থাম। হচ্ছে নাকি এসব? হ্যাঁ, এরকম নিজেদের মধ্যে ফাইট করলে কি কোনো কিছুর সমাধান হবে? বিশ্বাসঘাতকতা করছে, টনি বেইমানি করছে আমার সাথে। একটা কথা দিয়ে এখন কথার খেলাপ করছে, ছেড়ে দেবো নাকি ওকে? দেখ অভি, আমার কথাটা আগে শোন। কি শুনবো? কি বল, কি বলবি তুই টনি? কিছু শুনতে চাই না আমি। ঝামেলা করিস না, একসাথে বসে ডিসকাস করে ডিসিশন নিতে হবে। মাথা ঠান্ডা কর দুজন। ওরা তিনজন ফ্লোরে বসলো। কি বলবি বল, কেন রেপ করতে গেছিলি সিয়াকে? সিয়া তো ওই আয়ানের বাচ্চার মা হতে চলেছে। ওকে বিয়ে করে কি পাবি তুই বল? কিচ্ছু পাবি না। আমি বলি কি, চল আমরা তিনজন মিলে ওর সাথে মস্তি করি। জোর করে দলিলে সই করিয়ে ওর সম্পত্তি জয় তুই নিবি, তারপর আমরা ওকে মেরে দেব। এতে আয়ানও উন্মাদ হয়ে যাবে। তিলে তিলে ওকে শেষ করে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। অভির এক রাতের জন্য হলেও সিয়াকে পাওয়াও হবে, আর জয় তুই সম্পত্তির সাথে মস্তিও ফ্রিতে পাবি। কি বলিস তোরা? অভি, টনি ভাই কিন্তু খারাপ কিছু বলেনি। ভেবে দেখ বিষয়টা। ইনসিয়া তো তোকে ঘৃণা করে। তুই ওকে জোর করে বিয়ে করলেও ও জীবনও তোকে মেনে নেবে না। আর তাছাড়াও ও এখন প্রেগনেন্ট। বাচ্চাটাকে কি করবি বল? নাকি ওই আয়ান চৌধুরীর বাচ্চাকে নিজের পরিচয় বড় করার চিন্তা আছিস? কথা নো ওয়ে, আমি অন্যের সন্তানের বাবা হতে পারবো না। নিজের মেয়ে হিয়াকেই যেখানে আমি পরিচয় দিই না, সেখানে অন্যের সন্তানকে প্রশ্নই ওঠে না। তাহলে আমি যেটা বললাম সেটাতে তুই কি রাজি? আমি শিয়াকে ভালোবাসি, ওর সাথে এমন করতে পারবো না। ইউ আর এ বিগ ফুল সালা গর্ধব। ঠান্ডা মাথায় ভেবে দেখ টনি ভাইয়ের কথাগুলো। তোর এই ভালোবাসার কোনো মূল্য নেই ইনসিয়ার কাছে। আর আজকের পর তো ও তোকে আরও ঘৃণা করে। তোকে মেরে ফেলতেও ভাববে না। এখন হয় মরো, নয়তো মারো। টনি ভাই, বাইরে চলুন, এই হাদারামকে কিছুক্ষণ একা ছেড়ে দিই ভেবে দেখার জন্য। টনি আর জয় রুম ত্যাগ করতেই অভি উঠে গিয়ে শিয়ার সামনে বসলো। ছি অভি, ছি! আমি ভাবতেও পারিনি তুই এতটা নিচে নেমে গেছিস। আমার ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে এক সময় তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, বিশ্বাস করেছিলাম। তুই এতটা জঘন্য নোংরা মানসিকতার মানুষ। ছি! সিয়া, আমার পুরো কথা শোনো। কি শুনবো আমি? কি বলতে চাস? তিনজন মিলে কি করে আমায় রেপ করবি, মেরে ফেলবি, সেই গল্প শোনাবি? ছি অভি, তোর প্রতি আমার যেটুকু ফিলিংস ছিল আজ সব শেষ হয়ে গেল। তোরা আমাকে বাজারের পণ্য বানিয়ে ফেলেছিস। এক একজন এক এক রকম ভাবে ইউজ করার জন্য তুলে আনছিস আমায়, আর এখন প্ল্যান চেঞ্জ করে আমায় রেপ করে মেরে ফেলতে চাচ্ছিস। ছি, আই জাস্ট হেট ইউ। আমার তোকে আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। গেট লস্ট। সিয়া, তুই কিন্তু আমাদের কাছে বন্ধী। তোর এত তেজ আসে কই থেকে রে? আমরা যখন চাইবো তোকে শেষ করে দিতে পারি। শুধু টাচ করে দেখ না, তারপর দেখ কি হয়। উনি তোদের ছাড়বে না, তোদের সব কটাকে শেষ করে দেবে। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না অভি, তুই একটা জানোয়ার। কাজটা ভালো করলি না সিয়া। ভাবছিলাম তোকে বিয়ে করবো, কিন্তু তুই সেটা চাস না।
টনি ভাই ঠিকই বলেছে, এবার সেটাই করবো যেটা টনি চায়। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে অভি ঘর থেকে বেরিয়ে গেল। 5 মিনিট পর জয়, টনি আর অভি রুমে ঢুকলো হাতে বিয়ার নিয়ে। তিনজনই ফ্লোরে বসে বিয়ার খাচ্ছে। খা খা, শেষবারের মতো খা। কালকের সূর্য তোরা আর দেখতে পাবি না। তোদের কাল হয়ে আসছে আয়ান চৌধুরী। এখনো এত কনফিডেন্স? কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স ইজ ভেরি ব্যাড কিউটি। এখনো তোর মুখে বুড়ি ফুটছে সিনসিয়া? হ্যাঁ, একটু পর তোর কি হাল হবে সেই চিন্তা কর। আজকে তো তুই আর তোর বাচ্চা দুজনেই শেষ। কে শেষ আর কার শুরু সেটা সময় বলে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোদের দিন শেষ। মরার আগে ভীমরতি জেগে জেগে স্বপ্ন দেখছিস সিয়া? যা যা বলার বলতে থাক। আমরা আগে নেশাটা ধরিয়ে নিই, তারপর তুই শেষ। কার ওয়াইফ দেখতে হবে তো। আমার প্রাক্তন বেস্ট ফ্রেন্ড আয়ান চৌধুরীর ওয়াইফ বলে কথা। অ্যাটিটিউড, কনফিডেন্স, সাহস এগুলো তো থাকবেই। তো মিসেস কিউটি, অনেক কথাই তো বললে, এবার শেষ ইচ্ছেটা বলো। বুঝলি সিয়া, টনি ভাইয়ের কিন্তু একটা ভালো দিক আছে। কাউকে মারার আগে তার শেষ ইচ্ছেটা পূরণ করে। তোর হাজবেন্ডের মতো কাউকে কোনো চান্স না দিয়ে ডিরেক্ট মার্ডার করে না। তোর হাজবেন্ড তো আবার যাকে তাকে যখন ইচ্ছা মার্ডার করে দেয়। নির্দয় মানুষের মতো শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দেয়, ক্ষতস্থানে মরিচ গুঁড়ো লাগায়। ভাবছি তোকেও আমরা তোর হাজবেন্ডের স্টাইলেই মারবো। ওনার বিষয়ে একটাও কথা বলবি না। ওনাকে কিছু বলার আগে নিজেদের দিকে তাকা। আরে অভি, আমি ওই আয়ান চৌধুরীর মতো নই, না ওর মতো অমানুষ। ভয় পেও না কিউটি, তোমাকে যত্ন সহকারে মারবো। ধীরে ধীরে নাও, এবার শেষ ইচ্ছেটা বলো দেখি। তোদের ভাষায় শেষ ইচ্ছে আর আমার ভাষায় তোদের শেষ কথা। আমার একটাই প্রশ্ন, সেটা অভির কাছে। বল শুনি। হিয়ার মা কে? হিয়ার মা কোথায়? হিয়া আরফানেজে পৌঁছালো কি করে? তুই কি ম্যারিড নাকি হিয়া তোর আমলেগালি বেবি? খাঁটি প্রশ্ন করেছে সিয়া। মরার আগে তোর এইটুকু ইচ্ছে পূরণই করি, সবই বলবো আজ। শোন তাহলে, তুইও তো জানিস না আমি রেগুলার ড্রিঙ্কস করি প্লাস ড্রাগস নিই। অ্যাডিক্টেড হয়ে গেছি। 3 বছর আগে আমার দেখা হয় মিথিলার সাথে, অনলাইনে পরিচয়, তারপর রিলেশনশিপ। দীর্ঘ 5 মাস প্রেম করার পর মিথিলা চট্টগ্রাম থেকে ঢাকায় আসে একটা কাজে। মিথিলার কেউ ছিল না। ও একটা অরফানেজে বড় হয়েছে, তারপর একটা প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলে টিচার হয়ে জয়েন করে। যা রোজগার হতো মোটামুটি চলে যেত ওর। ঢাকায় এসেছিল স্কুলেরই কোনো এক কাজে আর আমার সাথে দেখা করতে। এখানে 2 দিন থাকার জন্য ঘর খুঁজেছিল, বাট ওর এত টাকা ছিল না যে হোটেল রুম বুক করবে। শেষে আমার অনেক রিকোয়েস্টে বাধ্য হয়ে আমাদের ফ্ল্যাটেই উঠে। সৌরভ তখন কয়েকদিনের জন্য ওর গ্রামের বাড়ি গেছিল। ফ্ল্যাট পুরো ফাঁকা থাকায় আমার সুবিধাই ছিল। ওই দিন রাতে ড্রিঙ্কস করে আর ড্রাগস নিয়ে রাত করে বাড়ি ফিরি। আমি নিজের মধ্যে ছিলাম না। ওদিন জোর জবরদস্তি করে মিথিলার সাথে প্রথম মিলন হয় আমার। পরের দিন সকালে ঘুম ভাঙতে বিছানায় মিথিলাকে এলোমেলো অবস্থায় পাই। ও এক অজ্ঞান ছিল। বেশ কিছুক্ষণ পানি ছিটানোর পর ওর সেন্স আসে। ও আমার সাথে অনেক রুড বিহেভিয়ার করে। রাগের মাথায় আবার রেপ করে ফেলে ওকে। তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই। ঘন্টাখানেক পর এসে দেখি স্নেহা নেই। টেবিলে একটা চিরকুটে লেখা ছিল, প্রিয় অভি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, অনেক ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। আমাকে আমার মতো ভালোবাসাকে কলঙ্কিত করেছো। কখনোই ভাবিনি তুমি এরকম। যাই হোক, তুমি ভালো থেকো। আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করো না, মিথিলা। মিথিলার জন্য আমার কখনো মন খারাপ করেনি, কারণ আমি তোকে ভালোবাসতাম। ওর সাথে জাস্ট টাইম পাস ছিল, বাট অ্যাক্সিডেন্টলি এসব হয়ে গেল। ওই ঘটনার পর আমি আর কখনো মিথিলার সাথে কন্ট্যাক্ট করিনি। আইডিটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। 9 মাস পর একদিন একটা প্রয়োজন আইডিটা লগ ইন করি। নিউজ ফিডের প্রথম পিক দেখে আমি থমকে যাই। পিকটা ছিল মিথিলার, আর ওর পোস্টের ক্যাপশনে ছিল, অল্প দিনে সে মা হতে চলেছে, সবাই যেন দোয়া করে। ফার্স্টে ভেবেছিলাম হয়তো বিয়ে করে নিয়েছে। ওর হাজবেন্ডের পিক ওর আইডিতে অবশ্যই থাকবে। সেটা দেখার কৌতূহল নিয়ে ওর প্রোফাইলে যাই। একটা পোস্ট দেখে আমি হতভম্ব। পোস্টে লেখা ছিল, আমি সিঙ্গেল মাদার। এরা নিয়ে যেই যায় কটু কথা বলুক, আমার তাতে কিছুই আসে যায় না। আমার বাচ্চাকে আমি জন্ম দিবই। আমি যেমন বাবা মা ছাড়া একাই বড় হয়েছি, আমার সন্তানও সেভাবেই বড় হবে, তবে তার সঙ্গে তার মা আছে। পোস্টটা দেখে আমার সন্দেহ হয়। আইডি মেসেঞ্জারে লগ ইন করে স্নেহার এক ফ্রেন্ডকে মেসেজ করি। ওর থেকে জানতে পারি স্নেহার সন্তানের বাবা আমি। আমি কেন ওর সাথে এমন করলাম এই নিয়ে অনেক কথা শোনায় আমাকে, অনেক হুমকিও দেয়। ও নাকি মিথিলাকে বুঝিয়ে সন্তান নিয়ে তার জেদ ধরে আমার থেকে নিজেদের অধিকার বুঝে নেওয়াবে। ভয় পেয়ে যাই আমি। পরের দিনই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। ভাগ্যক্রমে আমার বাইকের সামনে মিথিলার ধাক্কা লেগে রাস্তায় ধাক্কা খেয়েও পড়ে যায়। আমি ওখানেই ওকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু লোকজন ভিড় হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ওকে হসপিটালে নেই। ইমিডিয়েটলি ওটিতে নিয়ে যায় মিথিলাকে। ওখানেই জন্ম নেয় হিয়া। ঘণ্টাখানিক পর ওকে বেডে শিফট করা হলে আমি সুযোগ বুঝে কেবিনে গিয়ে ওর সেন্স ফেরার আগেই ওকে বালিশ চাপা দিয়ে মেরে দিই। হিয়াকেও মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মন টানছিল না, বুকের ভেতর খারাপ লাগছিল, তাই ওকে নিয়ে এখানে চলে আসি।
কিন্তু রাখবো কোথায়, কি পরিচয় দিব? অনেক ভেবেচিন্তে ডিসিশন নেই, ওকে অরফানেজে দেবো। কিন্তু আমি ওকে দিতে গেলে অনেক ফর্মালিটিস পূরণ করতে হবে, মাসে মাসে টাকাও দিতে হবে, এসব ঝামেলায় পড়তে চাইনি, তাই অরফানেজের সামনে ওকে ফেলে আসি। আমি জানতাম কেউ ওকে পাবেই। স্নেহা অনাথ থাকায় ওর মার্ডার কেসটা বেশি দিন এগোয়নি, কোনো প্রুফ না থাকায় কেস ক্লোজ হয়ে যায়। এই 3 বছরে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ইলমা আপুর বিয়েতে তোদের বাড়ি গিয়ে তোর কাছে হিয়াকে দেখে পুরনো সব ভয় মাথাচাড়া দিয়ে ওঠে। হিয়ার ফেসটা হুবহু আমার মতো, কেউ যদি আমাকে সন্দেহ করে ফেসে যেতে পারি। আমি কোনো রিস্ক নিতে চাইনি, তাই ছাদে থেকে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু রং টাইমে তুই এসে যাওয়ায় পারি। তারপরে জুসে পয়জন দিয়েও মারতে চেয়েছিলাম, কিন্তু তোর বর হারামজাদা আয়ান চৌধুরী অন্য আবারও প্ল্যান ফ্লপ করে। আয়ান চৌধুরীকে তো আমি শেষ করে দিব। তোকে ভালোবাসছিলাম, কিন্তু তুই তো আমার হবি না, তাই এক রাতের জন্যই না হয় আমরা করি, তারপর তোর খেলো খতম। ছি অভি, ছি, তুই এত নোংরা। তোর মতো অমানুষের সাথে এতদিন মিশেছি ভাবতে ঘৃণা হচ্ছে। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল শিয়া। এই অভি ওর শেষ এই অভি ওর শেষ ইচ্ছে পূরণ করা হলে বল, আমরাও আমাদের কাজ শুরু করি। ইনসিয়া রানী এত বছর ধরে পদে পদে আমাকে অপমান করে গেছে, আজ সেই সব অপমানের চরম শোধ তুলবো আমি। আজ কেউ তোকে বাঁচাতে পারবে না, আজ চৌধুরী পৌঁছতেই পারবে না, আর তোর অভিও তোকে বাঁচাবে না আজ, কারণ আজ ও নিজেই তো তোকে ভোগ করবে। সরি ভাই, ওদিন শপিং মলে তোকে মারার জন্য, কিছু মনে করিস না। কে আগে করব? চল টস করা যাক। অভি এখানে এসে বস। বিয়ারের বোতলটা ঘোরানোর পর বোতলের মুখটা যার দিকে যাবে সেই আগে শুরু করবে। ওকে ভাই, ডান। বোতলটা ঘোরানোর পর বোতলের মুখটা অভির দিকে গেল। দেখছিস সিয়া, ভাগ্য কত ভালো, ফার্স্ট সঙ্গমটা আমার সাথেই কর। অভি শিয়ার কাছে গিয়ে হাত পা বাঁধা অবস্থাতেই ধাক্কা দিয়ে বেঁধে ফেলে দিল। প্লিজ অভি, এমন করিস না, দেখ আমি প্রেগনেন্ট, অন্যের ওয়াইফ, এত বড় সর্বনাশ করিস না। আরে কিসের সর্বনাশ, মজা নে। তোর তো রেপ হওয়ার অভ্যাস আছেই, শুনলাম তোর বর আয়ান চৌধুরীও নাকি বিয়ে করার আগে তোকে তুলে নিয়ে গিয়ে রেপ করেছিল। শার্টের বোতাম খুলতে খুলতে। অভি প্লিজ। ভাই তাড়াতাড়ি কর, আমাদেরও চান্স দিস। অভি এই মুহূর্তে সিয়া কিন্তু তোর শত্রু, তোর বিষয় সব জেনে গেছে। তুই ওকে ছেড়ে দিলেও তোকে ছাড়বে না। দুর্বল হবি না এই মেয়ের প্রতি। অভি ওদের কথা শুনিস না প্লিজ, আমি তোর ফ্রেন্ড শিয়া, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। তোকে ছেড়ে দিয়ে ফাঁসবো না কিরে? কিরে তোর এত তেজ কোথায় গেল? একটু আগেও তো জোর গলায় বলেছিলি তোর বর তোকে বাঁচিয়ে নিয়ে যাবে, কই কোথায় সে? আমাদের নাকি সময় শেষ, এবার ত্যাগ সময় শেষ কাজ। অভি নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেললো ফ্লোরে, তারপর শিয়ার দিকে এগোতে লাগলো। শিয়ার হাত ধরবে ঠিক ওই সময়ই কেউ পেছন থেকে অভির কাঁধ ধরে সামনে ঘুরিয়ে অভি কিছু বুঝে ওঠার আগেই ওর গালে সজোরে একটি থাপ্পড় মারলো। আকস্মিক ঘটনায় মানুষটিকে সেটাও দেখতে পেল না অভি। পরপর 5-6টা থাপ্পড় খাওয়ার পর অভি মানুষটির হাত ধরে হাত নামিয়ে সামনে তাকিয়ে দেখলো প্রিয়া ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অভি প্রিয়ার হাত ছেড়ে দিল। প্রিয়া তুই? হ্যাঁ আমি। ছি অভি, ছি, এই তোর ভালোবাসা? ভালোবাসা না দেখাতে পারলে বন্ধুত্বের খাতিরে সিয়াকে বাঁচানো উচিত ছিল, সেটা না করে তুই ওকে রেপ করতে যাচ্ছিলি। ছি। জয়ের দিকে এগিয়ে গিয়ে, আর জয় তুই তুই তো সিয়ার ভাই হোস। হ্যাঁ মানছি, প্রপার্টির জন্য তুই সিয়াকে ইউজ করে নিজের নামে প্রপার্টি লিখে নেওয়ার জন্য ওকে কিডন্যাপ করিয়েছিস, বাট এসব কি? ভাই হয়ে বোনকে রেপ করাতে যাচ্ছিলি? চোখের সামনে একটা ছেলে তোর বোনকে রেপ করতে যাচ্ছে আর তুই ওখানে বসে ড্রিঙ্কস করছিস। ছি। এই মেয়ে, আওয়াজ নিচে। তোমারও তো স্বার্থ ছিল, তুমিও তো সিয়াকে কিডন্যাপ করতে সাথ দিয়েছো। অভি আর তুমি মিলে সিয়াকে তুলে এনেছো, এখন সব দোষ এদের দিচ্ছ? গুড গুড, ভালো পাল্টি খেতে পারো তো। হ্যাঁ আমার ওই স্বার্থ ছিল, আমি এসিকে নিজের করে পেতে চেয়েছিলাম, তাই সিয়াকে কিডন্যাপ করতে হেল্প করেছি। তার মানে এই নয় ওর ক্ষতি করার কথা ভাববো। অভি সিয়াকে ভালোবাসে, আমি ভেবেছিলাম সিয়াকে কিডন্যাপ করে খোনার পর অভি সিয়াকে বিয়ে করবে, জয় প্রপার্টি নিজের নামে লিখে নেবে, আমি এসিকে পটিয়ে নিজের করে নেব, আর টনিও প্রতিশোধ নেওয়া হবে এসির থেকে তার প্রিয়জন সিয়াকে ছিনিয়ে নিয়ে। দ্যাটস অল। এখন দেখছি এখানে সম্পূর্ণ উল্টো কেস। অভি, জয় তোদের প্রতি ঘৃণা হচ্ছে আমার। প্রিয়া, কিছু না জেনে রং টাইমে এসে পড়ছিস তুই, আমাদের রাস্তা থেকে সরে যা, আমরা যেটা করছি একদম ঠিক করছি।
জাস্ট শাট আপ অভি। সিয়াকে রেপ করছিস, এটা ঠিক কাজ? কিরে, কোথায় গেল তোর ভালোবাসা? তুই নাকি ওকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি তো, কিন্তু ও আমাকে ভালোবাসে না, ঘৃণা করে। ওকে ছেড়ে দিলে ও আমাকে শেষ করে দিবে। সারা জীবনের জন্য না পাই, এক রাতের জন্য ও নিজের করবই আমি। সরে যা। ইম্পসিবল। একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কখনোই হতে দেব না আমি, যেখানে মেয়েটা আমার সম্পর্কে নিজের বোন হয়। তোরা এতটা নোংরা চাললে কখনোই আমি কিডন্যাপিংয়ে তোদের সঙ্গ দিতাম না। এসিকে নিয়ে হিংসা করতাম, এসি থেকে সিয়াকে সরাতে চেয়েছিলাম, বাট সিয়ার খারাপ হোক এটা চাই না, কখনোই চাইবো। প্রিয়া, বেশি কথা বলছিস তুই। তোর এসিকে পেলেই তো হলো। ইনসিয়ার কি হবে না হবে সেটা তোকে না ভাবলেও চলবে। ভেবে দেখ, ইনসিয়াকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু তোরও বিপদ। তোর কি মনে হয় ইনসিয়া তোকে মাফ করে দেবে? কখনোই না। এই মেয়ে, ভালো করে বলছি, চলে যাও এখান থেকে, আমার কাজে বাধা দিও না। আমি এত বড় অপরাধ করতে দেব না, আমি আমার বোনের ক্ষতি হতে দেব না। আজ যদি আমি রাইট টাইমে না আসতাম তাহলে আজ কত বড় ক্ষতি হয়েছে তো ভাবতেই শিউরে উঠছিল আমি। অভি, ভালো করে বলছি, ছেড়ে দে সিয়াকে। তোর তো আয়ন চৌধুরীর কাছে যাওয়ার কথা ছিল। তুই এখানে কি করছিস প্রিয়া? ভালো ভালো বলছি, তুই ফিরে যা তোর আয়ন চৌধুরীর কাছে, আর আমাদেরকে আমাদের কাজ করতে দে। এসেছিলাম তোদের সাবধান করতে, বাইরে গিয়ে দেখি এখান থেকে বেশ খানিকটা দূরে এসি। সিয়ার ফ্রেন্ডস সৌরভ, আকাশ, হৃদয়, একটা মেয়ে, আরও কিছু লোক আশেপাশে খোঁজাখুঁজি করছে। যখন তখন এখানে চলে আসতে পারে, সাবধান হওয়ার জন্যই তোদের অনেকবার কল দিয়েছি, বাট নো রেসপন্স। তাই বাধ্য হয়ে নিজে এখানে চলে আসলাম, বাট এসে এসব দেখার জন্য রেডি ছিলাম না। ভাবতে ঘেন্না হচ্ছে আমার, আমারই ভুল। তোদের মতো অমানুষের কাছে সিয়াকে রেখে যাওয়াটাই ঠিক হয়নি আমার। তুই যাবি না তাই তো? না, যাব না। গেলে সিয়াকে নিয়েই যাব। আমি বেঁচে থাকতে আমার বোনের এত বড় ক্ষতি কখনোই হতে দেব না। ওকে, এবার যেটা যাচ্ছিলাম না সেটাই করবো আমি। ইনসিয়া যেমন আমার মায়ের পেটের বোন নয়, তেমনি তুইও আমার মায়ের পেটের বোন নস। তোকেও আজ ভোগ করবো। কি বলিস টনি ভাই? হ্যাঁ, একসঙ্গে দুটো পাখি খেয়ে চলে যাবে। সাব্বাস জয়। অভি, বেঁধে ফেলোকে। ছি জয়, ছি, এতটা নিচে নেমে গেছিস তুই? তোকে তো আমি ছাড়বো না। বলেই ঠাস করে থাপ্পড় দিল জয়ের গালে। আর একটা থাপ্পড় দিতে গেলেই অভি প্রিয়ার হাত টেনে ধরে শিয়ার পাশে ফেলে দিয়ে দড়ি দিয়ে বাঁধতে লাগলো। সেই চান্স তুই পাবি না প্রিয়া, আজ তোদের দুজনেরই শেষ দিন। টনি ভাই, এটাকেও বেঁধে ফেলেছি। জয়, এক গ্লাস পানি নিয়ে আয়। আর একটা দেখি সেন্সলেস হয়ে গেছে। তাই তো বলি, এত কিছু হয়ে যাচ্ছে, সিয়া চুপ করে আছে কেন? পানি নিয়ে আয়, যা। আর দেরি করতে চাই না। ধর, আজ নিজের চোখে নিজের সর্বনাশ দেখবে। আমায় করা অপমানের ৭০ পাঁচ। অভি গ্লাসটা থেকে পানি নিয়ে শিয়ার মুখে ছেটাতে লাগলো। তোরা ঠিক করছিস না, এসি তোদের ছাড়বে না। তোদের কাল এলো বলে। হাসালে বেবি, এই জায়গার খোঁজ কেউ জানে না। মাটির নিচে সুরঙ্গে আছি আমরা, এখানে লোকেশনও ট্র্যাক করা যায় না। তাই তো এত বছরেও আয়ান আমার খোঁজ পায়নি, আজ কেউ পাবে না। অভি, তুই আয়ানের বউয়ের সাথে মজা নেই, আর আমি এই মেয়েটাকে দেখছি, আমিও দেখব তেজ কত দেখাতে পারে। বলেই হো হো করে হাসলো টনি। তোরা কখনোই সফল হবি না, তোদের দিন শেষ। বেশ কিছুক্ষণ পানি ছেটানোর পরে সেন্স আসে শিয়ার। সেন্স ফিরতেই নিজের পাশে প্রিয়াকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। প্রিয়া আপু, তুমি এখানে এ অবস্থায় কিভাবে? বোন, তুই টেনশন করিস না, এসি আসবে আমাদের বাঁচাতে। মাফ করে দিস তুই আমাকে। আচ্ছা, আমার জন্যই তুই এত বড় বিপদে পড়েছিস। আমি অভিকে বিশ্বাস করে ভুল করেছি রে। শিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকালো। অভি আমাকে বলেছিল তোকে বিয়ে করবে, তাই তোকে কিডন্যাপ করতে হেল্প করেছি। আমি ভাবছিলাম অভি তোকে ভালোবাসে, তোকে বিয়ে করে সুখী রাখবে, আর আমি এসিকে পেয়ে যাব। আমি জানতাম না এরা এতটা নোংরা। টেনশন করিস না বোন, এসি আসছে। তোদের ফিসফিসিনি বন্ধ হলে এবার রেডি হয়ে নে নিজেদের সর্বনাশ দেখার জন্য। টনি ভাই, স্টার্ট করে দে, আমি ততক্ষণ রিল্যাক্স করি। তোর পরের নাম্বার আমার। শিয়া আর প্রিয়া ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল ওদের থেকে। অভি শিয়ার দিকে গেল আর টনি নিজের টি শার্ট খুলে প্রিয়ার দিকে ঝুঁকে গেল।
অভি শিয়ার গা থেকে ওড়না খোলার জন্যে হাত এগোতেই রুমের বাইরে গোলাগুলির সাউন্ড পেয়ে অভি আর টনি দুজনেই সরে আসলো। আয়ান আয়ান এখানে আসলো কি করে? হাউ ইজ পসিবল? কাউন্ট করা শুরু করে দে, তোদের সময় শেষ। জয়, এদের দেখ, আমরা বাইরে গিয়ে দেখে আসি। আজ আয়ানকে ছাড়বো না। টনি আর অভি রুম থেকে বেরিয়ে গিয়ে দেখলো আয়ান গান ওদের সমস্ত লোকগুলোকে শুট করে দিয়েছে, আর কেউ অবশিষ্ট নেই। এখন শুধু এখানে টনির সাথে অভি আর জয় ছাড়া কেউ নেই। আয়ানের চোখ মুখ রক্ত লাল হয়ে আছে, ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে আয়ানকে। ভয়ে শুকনো ঢোক গিলল অভি আর টনি। আজ তোর দিন শেষ টনি, আজ তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর সাহস কি করে হয় আমার সিয়ার দিকে হাত বাড়ানোর? তুইও তো আমার ভাইকে কেড়ে নিয়েছিলি আয়ান, তাই তোকে বোঝাতে চেয়েছিলাম আপনজনকে হারালে কেমন লাগে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ভাইয়ের ফাঁসি হয়েছিল। তোর ভাই অন্যায় করেছিল, তাই নিজের শাস্তি পেয়েছে, এতে আমার কোনো হাত নেই। তোর ভাই মেয়ে পাচার দলের হেড ছিল, শুধু কি তাই, নিষিদ্ধ মাদক ব্যবসাতেও ইনভলভ ছিল। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার ভাইয়ের বিষয়ে আর কোনো বাজে কথা শুনতে চাই না। তোকে আমি নিঃশেষ করে দেবো আয়ান, তোর বউকে ক্ষত বিক্ষত করব। আমি ওকে পুরো কথা শেষ করার আগেই আয়ান সজোরে ঘুষি দিল টনির মুখে। টনি কিছুটা পিছিয়ে গেল ঘুষি খেয়ে, নাক থেকে রক্ত ঝরতে লাগলো। অভি রড নিয়ে পেছন থেকে আয়ানকে মারতে উদ্যক্ত হতেই সৌরভ অভির বাহু ধরে ঠাস করে একটা থাপ্পড় দিল। এরই মধ্যে জুলিয়ার আকাশ শিয়া আর প্রিয়াকে নিয়ে এসে সেখানে রাখা একটা সোফায় বসালো। পাশে থাকা চক ভর্তি পানি নিয়ে পকেট থেকে গ্লুকোজ আর স্যালাইনের প্যাকেট বের করে সেটা মিশ্রিত করে শিয়ার সামনে ধরে উঁচু করে শিয়াকে খাইয়ে দিল। তারপর প্রিয়াকেও খাওয়ালো। এদিকে হৃদয়, তুষার, রনি আর জ্যাক জয়কে ধরে বেঁধে নিয়ে আসলো। জ্যাক, রনি আর আয়ানের আরও দুজন গার্ড মিলে জয়, টনি আর অভিকে রশি দিয়ে বাঁধলো। এতজনের সাথে পেরে ওঠা ওদের পক্ষে সম্ভব না। রাগে ক্ষোভে আয়ানের চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। রড নিয়ে রনিদের দিকে এগোতে গিয়ে কিছু একটা ভেবে শিয়ার পাশে গিয়ে বসলো। সিয়া, তুমি এত বড় রিস্ক কেন নিলে বলো? আজ যদি তোমার কিছু হয়ে যেত আমার কি হতো? শিয়াকে টেনে নিজের বাহু টরে নিয়ে, প্রিয়াপু তুমি এখানে এই অবস্থায় কিভাবে? আমি জানতাম আপনি আমাকে বাঁচিয়ে নেবেন, রাইট টাইমে চলে আসবেন। তবুও তো লেট করে ফেলেছি, এমনটা করা ঠিক হয়নি তোমার। আজ একটুর জন্য তোমার আর আমাদের বেবির কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। আমি নিজেই টনিকে খুঁজে নিতাম। তোমার লাইফ রিস্ক নেওয়ার কি দরকার ছিল? আমি আপনার ওয়াইফ, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিপদে পাশে থাকবো না সেটা কি করে হয় বলুন? তাই তো আজ আমি সরি। ওদের কথাবার্তার আগা মাথা কিছুই বুঝলো না প্রিয়া। কি বলছিস তোরা সিয়া? জাস্ট শাট আপ আপু, তোমাকে আমি ছাড়বো না। ছি, বোন হয়ে বোনের এত বড় ক্ষতি করলে কিভাবে? তোমাকে আগেই সাবধান করেছিলাম আমার আর সিয়ার মাঝে না আসতে, কিন্তু তুমি আজ কি করলে? আয়ান চৌধুরী কোনো অপরাধীকে ছাড়ে না, সেখানে তুমি তো আমার কলিজার দিকে হাত বাড়িয়েছ। তোমাকে তো আমি... প্লিজ প্রিয়া আপুকে কিছু বলবেন না। আজ আপু সঠিক সময়ে না আসলে আমাকে সুস্থভাবে পেতেন না। আজ আপুর জন্যই বেঁচে আছি। শিয়ার কথা শুনে সবাই ভ্রু কুচকে কৌতূহল প্রবল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। মানে কি বলতে যাচ্ছ তুমি সিয়া? আজ ওই তো তোমাকে... ওয়েট, আকাশ একটা মনিটরের ব্যবস্থা করতো। পাশেই টনির ল্যাপটপ ছিল, সেটা নিয়ে এসে শিয়ার হাতে দিল আকাশ। শিয়া নিজের কানের দুল খুলে সেখানে সেট করা ছোট্ট ক্যামেরাটা বের করলো। এই নিন, আমি এসব সেট করতে পারি না। আপনি ল্যাপটপে সেট করে ভিডিও ফুটেজ অন করুন, সবটা বুঝে যাবেন। ক্যামেরাটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে আয়ান শিয়ার হাত থেকে ক্যামেরাটা নিয়ে চিপ খুলে ল্যাপটপে সেট করলো। ল্যাপটপ অন করলো, বাট দেখে পাসওয়ার্ড যাচ্ছে। টনি, পাসওয়ার্ড বল। কখনো না, মরে গেলেও না। তুই পাসওয়ার্ড বলবি নাকি অন্য ব্যবস্থা নিব? বলবো না। আয়ান, হাইপার হোস না, আমাকে দে, আমি পারবো পাসওয়ার্ড হ্যাক করতে।
আয়ান ল্যাপটপটা জুলির কাছে দিতেই কয়েক মিনিট পরে মুচকি হেসে জুলি ল্যাপটপটা এগিয়ে দিল আয়ানের দিকে। তারপর আয়ান শিয়ার রেকর্ড করা ভিডিওটা অন করে সবার সামনে ধরল। কিছুক্ষণ আগে ঘটা সব কিছুই চোখের সামনে স্পষ্ট দেখতে পেল সবাই। সৌরভ, আকাশ, তুষার আর হৃদয় ঘৃণা ভরা দৃষ্টিতে অভির দিকে তাকালো। ছি অভি, তুই এই কাজটা কি করে করতে পারলি? তোর মতো মানুষরূপী পিশাচের সাথে এতদিন মিশেছি, নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। স্নেহা মেয়েটা কি দোষ করেছিল? দোষ তো তোরা করেছিলি। তবুও মেয়েটা বিনা বাক্যে তোকে মুক্ত করে চলে গিয়েছিল। তুই কিভাবে পারলি ওকে খুন করতে? হাত কাঁপলো না? নিজের মেয়েকেও মারতে পিছপা হোস নি? তুই কি মানুষ? ওই ছোট্ট মেয়েটা কি দোষ করেছিল রে? তোর কাছে তোর বাবার দাবি নিয়েও তো আসেনি। তোর মতো ছেলের বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই। মানুষরূপী জানোয়ার তুই। তোকে দেখে ঘৃণা হচ্ছে অভি। ছি, তুই কি করে পারলি এসব করতে? সিয়া তো আমাদের ফ্রেন্ড, ওকেও ছাড়লি না, ওকেও মারতে যাচ্ছিলি। ছি। সৌরভ অভির দিকে এগিয়ে গিয়ে থাপ্পড় দিতে গিয়েও হাতটা সরিয়ে নিল। অভি, আমিও সিয়াকে বাসতাম না, এখনো ভালোবাসি। হ্যাঁ, স্বীকার করছি আমি। আই লাভ ইউ সিয়া। একটা কথা আছে জানিস, ভালোবাসার মানুষের সুখেই প্রেমিকের সুখ। ভালোবাসার মানুষকে সুখী দেখলে নিজেরও সুখ অনুভূত হয়। সত্যিকারের ভালোবাসা কি জানিস? ভালোবাসার মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না, তার আবেগ সব কিছুকেই ভালোবাসা। ভালোবাসলে যে তাকে ছুঁতে হবে, তাকে নিজের করে পেতেই হবে, এটা ভালোবাসা নয়, এটাকে চাহিদা বলে। তুই যেটা করছিস সেটা কত বড় ভুল জানিস তুই? আজ যেটা করতে যাচ্ছিলি সেটা কত বড় পাপ জানিস? আজ তুই শুধু ভালোবাসা শব্দকে নয়, বন্ধুত্ব শব্দটাকে অপমান করেছিস। শুধু অপমান নয়, নিকৃষ্ট করে তুলেছিস শব্দ দুটোকে। তুই নাকি শিয়াকে ভালোবাসিস, তাহলে ওকে রেপ করতে যাচ্ছিলি কেন? একা নয়, নিজের সাথে আরো দুজনকে নিয়ে ওর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতি। এক রাতের জন্য ভালোবেসে খুন করার প্ল্যান বানানি? বাহ, এটা কি ভালোবাসা? আমিও তোকে ভালোবাসি। আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম, কই আমি তো কিছু করিনি। আয়ান চৌধুরীর সাথে ওকে খুশি থাকতে দেখেছি। আয়ান চৌধুরীর সাথে শিয়া সুখী। ওর খুশি, ওর সুখেই আমার আনন্দ। আর তুই এতটা নিচে নেমে গেছিস ভাবতেই পারছি না। একই ছাদের নিচে, একই রুমে, একই বেডে থাকতাম, একই খাবার একে অপরের সঙ্গে ভাগ করে খেতাম, তবুও তোকে চিনতে পারলাম না। এই বল না, তুই কি আমাদের সেই অভি? না, তুই আমাদের সেই অভি হতে পারিস না। তুই নিশ্চিত কোনো মুখোশধারী। বল, আমার বেস্ট ফ্রেন্ড অভি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? কি হলো বল? অভির কলার ধরে হৃদয় এগিয়ে এসে সৌরভকে টেনে দাঁড় করালো। শান্ত হ সৌরভ, ওই সেই অভি। আমরা ওকে চিনতে ভুল করেছি। ওর জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? ওর তো ফাঁসি হওয়া দরকার। তোকে আমার নিজের হাতে শেষ করে দিতে ইচ্ছে করছে। তুই কিভাবে পারলি ওইটুকু একটা বাচ্চা মেয়েকে মারতে যেতে? একটুও মায়া লাগলো না? হাত কাঁপলো না তোর? ও তো তোর নিজের মেয়ে, তোর রক্ত বইছে ওর শরীরে। বাবা হয়ে কি করে পারলি? কাকেই বা কি বলছি? তোর তো কোনো মন নেই, অমানুষ তুই। তোর মতো ছেলের না আছে কারোর বাবা হওয়ার যোগ্যতা, আর না আছে কারোর বন্ধু হওয়ার যোগ্যতা, কারোর সন্তান হওয়ার, কারোর হাজবেন্ড হওয়ার, কারোর ভালোবাসা পাওয়ার, কারোর বাবা হওয়ার, কারোর বন্ধুত্ব পাওয়ার, কোনো কিছুর যোগ্য নস তুই। কথাগুলো বলেই চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে আসা চোখের পানিটুকু হাতের উল্টো পাশ দিয়ে মুছে সোফায় গিয়ে মাথা নিচু করে বসে পড়ল সৌরভ। এদিকে প্রিয়া অবাক হয়ে গেছে। সিয়া, কি হচ্ছে এগুলো? কিভাবে কি? তুই সিক্রেট ক্যামেরা নিয়ে এসেছিস? তার মানে তুই জানতি এমন কিছু হতে পারে? হ্যাঁ, জানতাম। আর আমি নিজের ইচ্ছেতে তোমাদের কাছে ধরা দিয়েছিলাম। সবই বলছি, শোনো। আমি বলি। শিয়া মুচকি হেসে সম্মতি দিতেই আয়ান বলতে শুরু করলো। আমি সিয়াকে এই দুলগুলো দিয়েছিলাম। এই দুলের সাথে সিক্রেট ক্যামেরা সেট করা ছিল। আমি জানতাম টনি খুব চালাক। পেন্ডেন্ট, বোতাম, পেন এগুলোর সাথে ক্যামেরা ফিট করলে খুব সহজেই বুঝে যেতে পারে। তাই এই দুলগুলোকেই বেস্ট মনে করলাম। এর আগেও একদিন সিয়ার উপর হামলা হয়েছিল। ওই দিনই জানতে পারি টনি আমার উপর প্রতিশোধ নিচ্ছে, সিয়াকে মারার প্ল্যান করছে। যখন তখন যা নয় তাই করে ফেলতে পারে। সিয়ার সেফটির জন্য এই দুলগুলো আর একটা জিপিএস সেট করে দিই।
যাতে সিয়ার কিছু হলে লোকেশন ট্র্যাক করতে পারি। অনেক বছর ধরে আমি টনিকে খুঁজে যাচ্ছি, বাট কিছুতেই ওর লোকেশন জানতে পারিনি। এক গোপন সূত্রে জানতে পারি টনি লন্ডনে আছে। আমিও ওকে খুঁজতে ওখানে যাই। ওখানে গিয়ে জানতে পারি ইনফরমেশন পুরো ভুল ছিল। আমার একজন বিশ্বস্ত এমপ্লয়ি টনির সাথে হাত মিলিয়েছে। সেই বিশ্বাসঘাতকের থেকে জানতে পারি টনি বাংলাদেশেই আছে, বাট ওখানকার অফিসের নানান প্রবলেমের জন্য আটকে যাই ওখানে। দেন কিছুদিন পর বাংলাদেশে ব্যাক করি। জুলি আমার কলেজ অ্যান্ড ভার্সিটি লাইফের ফ্রেন্ড। আনফর্চুনেটলি ও এখন একজন ডিটেকটিভ। আমি খবর জানতে পেরেই ওকে ইনফর্ম করেছিলাম। ওর গত মাসে বিয়ের কথা ছিল, বাট আমার জন্য ডেট পিছিয়ে দিয়ে এখানে চলে আসে। জুলিকে সাথে নিয়ে আমি টনির উপর নজর রাখা শুরু করি, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। সিয়ার বোন ইলমার বিয়ের দিন অভির সাথে টনি তন্ময় সেজে ওখানে আসে আমাকে মার্ডার করতে। ও ভেবেছিল মাস্ক পরিহিত অবস্থায় ওকে চিনতে পারবো না, বাট ও আমাকে ফ্রেন্ড না ভাবলেও আমি তো ওকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতাম। অনেক বছর একসঙ্গে থেকেছি। ওর উপস্থিতি আমি ফিল করতে পারি, আর ওর চোখ, সেটা আমার খুব ভালো করে চেনা। আমি ওর ওখানে আসার কারণ অনেকটাই বুঝে গেছিলাম, তাই জ্যাক আর রনিকে বলি ওর ছদ্মবেশে সব জায়গায় লোক পাঠাতে। রান্নার জায়গায় রিসেপশন থেকে শুরু করে সব জায়গাতে লোক সেট করে রেখেছিলাম, আর সবার কাছেই সিক্রেট সিসি ক্যামেরা ছিল। আমি ফোনে ক্যামেরা ফুটেজ চেক করে দেখলাম টনি আমার খাবারে পয়জন মেশাচ্ছে। ও বেরিয়ে আসার কিছুক্ষণ পরে অভি গিয়ে হিয়ার জুসে পয়জন মেশালো। আমি এত লোকের মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি বলে চুপ ছিলাম, বাট সুযোগ বুঝে খাবারগুলো না খেয়ে উঠে পড়ি, আর হিয়াকেও বাঁচিয়ে নিই। ওদের প্ল্যান ফ্লপ করায় টনি আরও রেগে যায়, ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি মূলত টনির জন্যই সিয়ার আমার বিয়েটা লুকিয়েছিলাম। আমি টনির থেকে নিজেদের প্রোটেক্ট করার ক্ষমতা রাখলেও ভয় ছিল। আমি তো সব সময় সিয়ার সঙ্গে থাকতে পারবো না, আমার অনুপস্থিতিতে যদি সিয়ার কিছু করে দেয়। বাট হঠাৎ করে বিয়ের দিন ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে কল্পনাও করিনি। টনির সামনে সবটা হলো। অভি ওর সাথে হাত মেলালেও মন থেকে কিছু করেনি, বাট আমাদের বিয়ের কথা জানতে পেরে ও পুরোপুরি টনির সঙ্গে হাত মেলায়। তারপরেই প্ল্যান করে ওরা হামলা করায়। আমি কোনো মতে সবাইকে প্রোটেক্ট করি, একটা ভয় থেকেই যায়। তাই আমি সিয়াকে বাড়ির বাইরে যেতে দিতাম না। বাড়ির সব সার্ভেন্টদের সরিয়ে দিই যদি কেউ সিয়ার ক্ষতি করে দেয়। তাই আমি কোনো রিস্ক নিতে যাইনি। অন্যদিকে আমি নিজেই সবটা দিয়েই টনির লোকেশন ট্র্যাক করার ট্রাই করি, বাট এই এরিয়ায় এসেই সব শেষ। লোকেশন অফ হয়ে যায়। কিছু বুঝতে পারছিলাম না। এদিকে সিয়া আমাকে হেল্প করার জন্য ফোর্স করতে থাকে। আমি অনেক বোঝানোর পরও ও মানতে নারাজ। ওর মতিগতি বুঝতে পেরেই সেফটির জন্য ওকে ক্যামেরা সেট করে দুল দেয়া। ওকে সবটা বুঝিয়ে দেই কিভাবে এগুলো ইউজ করতে হবে। জুলির থেকে জানতে পারি তুমি আর জয় অভি আর টনির সঙ্গে হাত মিলিয়েছ। যখন তখন সিয়ার কাছে আসতে পারো। রনি এসে ইনফরমেশন দিল অভি আর প্রিয়াকে নাকি আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। সন্দেহ হয় আমার। আমি সিয়ার সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করি, সাবধান করি ওকে। ও প্ল্যান করে যে ও তোমাদের কাছে ধরা দেবে, যাতে আমি ফলো করে টনি অবধি পৌঁছাতে পারি। আমি ফার্স্টে অমত করলেও জুলি আর সিয়ার জোড়াজুড়িতে রাজি হয়ে যাই। আমরা দুজন প্ল্যান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরেই প্রিয়া আসে। প্রিয়া আর সিয়া বেরোনোর আধা ঘন্টা পর লোকেশন ট্র্যাক করে আমি এই এরিয়াতে আসি। আবার ঘটল সেই বিপত্তি। এখান অবধি এসেই লোকেশন অফ হয়ে গেল। জায়গাটা ট্রেস করতে পারছিলাম না। আশেপাশে খোঁজাখুঁজি করছিলাম। প্রচণ্ড টেনশন হচ্ছিল। তখন তো জানতাম না মাটির নিচে গোপন ডেরা বানিয়েছে টনি। মাটির নিচে তো আর লোকেশন পাওয়া যায় না। আমি একাধিক লোককে এসবের মধ্যে জড়াতে চাইনি। পুলিশকে তো একদমই না। আমি পুলিশকে বিলিভ করি না। ওদের উপর বিশ্বাস আমার বহু বছর আগেই চলে গেছে। আমি আমার বিশ্বস্ত কয়েকজন গার্ডস জুলি, আকাশ, তুষার, হৃদয় ও সৌরভকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করছিলাম। হঠাৎ প্রিয়াকে কিছুটা দূরে দেখতে পাই। ওর আড়ালে ওকে ফলো করে ওই আন্ডারগ্রাউন্ডের মুখ অব্দি আসি। ওয়েট করছিলাম প্রিয়ার ভেতরে যাওয়ার। কিভাবে ভেতরে যাচ্ছে, পাসওয়ার্ডটা কি, সবটা দেখি। প্রিয়া চোখের আড়াল হতেই আমরা চলে আসি, বাট পাসওয়ার্ড লাগছিল না। দেন জুলি পাসওয়ার্ড হ্যাকের চেষ্টা করে। অনেক হার্ড ছিল। পরপর কয়েকটা পাসওয়ার্ড দেওয়া ছিল দরজায়, যার জন্য দরজা খুলতে বেশ বেগ পেতে হয় আমাদের। অবশেষে দরজা খুলে আমরা এখানে আসি। প্রচণ্ড ভয় করছিল সিয়া যদি বিপদ হয়ে যায়। আমি ঝামেলা করে টাইম ওয়েস্ট করতে চাইনি, তাই ডিরেক্ট টনির লোকদের ওপর শ্যুট করি। তারপর কি হয় তোমাদের সবারই জানা। আম সরি এসি, আমি বুঝতে পারিনি ওদের মনে এসব চলছে। আমি এসবের কিছুই জানতাম না। আমি তো শুধু। এখন এদের কি করা উচিত আয়ান? স্যার আমরা অস্ত্রগুলো আনবো? আরে আক্স করার কি আছে, নিয়ে আয়।
রনি যাওয়ার জন্যে উদ্যক্ত হতেই আয়ান হাতের ইশারায় থামিয়ে দিল। তারপর নিজের বাহু ডোরে আবদ্ধ শিয়াকে বলল, সিয়া, আমি তোমাকে প্রমিস করেছিলাম আর কখনো কাউকে ওভাবে শাস্তি দেব না। আজ তুমি বলো কি করবো এই তিনজনকে? তুমি যা বলবে আজ সেটাই হবে, বাট প্লিজ পুলিশের হাতে তুলে দিতে বলো না। এতে ওরা কখনো নিজেদের অপরাধের শাস্তি পাবে না। মোটা টাকা ঘুষ নিয়ে এদেরকে ছেড়ে দেবে, তারপর ওরা আবার সাধারণ মানুষদের প্লাস আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমাদের দেশের প্রশাসন কেমন সেটা সবারই জানা। আমি চাই এরা শাস্তি পাক। আপনি নিজে ওদের শাস্তি দিন, বাট অন্যরকম ভাবে। মেরে ফেললে তো ওরা মুক্তি পেয়ে যাবে। ওদের মতো অমানুষের এত সহজে মুক্তি দেওয়া যাবে না। ইউ আর রাইট, আমি ধীরে ধীরে এদের শেষ করতে চাই, বিশেষ করে টনিকে। মাথায় প্রচুর বুদ্ধি তোর, তাই না? তোর ব্রেনটাই অকেজো করবো আমি। কি 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 করতে চাস তুই আয়ান? আমি তোর বেস্ট ফ্রেন্ড টনি, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। সিয়া, আমায় মাফ করে দে। হিয়ার জন্য হলো আমার ছেড়ে দে প্লিজ। আমি আর কখনো এমন করবো না। আমার কিছু হলে হিয়ার কি হবে বল? আমি তোর বাবা। প্লিজ দোস্ত, আমায় ক্ষমা করে দে। আমি ভুল করেছি, প্লিজ ফরগিভ মি। হিয়ার জন্য তোকে টেনশন করতে হবে না। তুই ওর কেউ নস, বুঝলি? তুই না থাকলে হিয়ার ওপর কোনো এফেক্ট পড়বে না, বাট তুই থাকলেই হিয়ার জন্য বিপদ। তুই একটা খুনি, বুঝলি? হিয়া আমার আর ওনার মেয়ে। তোর সঙ্গে ওর কোনো সম্পর্ক না আগে কখনো ছিল, না আছে আজ। আমাদের মেয়েকে আমরা ঠিক বড় করতে পারবো, তোর না ভাবলেও চলবে। বলেই মুখ ঘুরিয়ে নিল শিয়া। সিয়া, আমি তো জীবনে কোনো ক্রাইম করিনি, এটাই ফার্স্ট টাইম, তাও সাকসেস না। আমি ভুল করতে যাচ্ছিলাম, আর কখনো এমন করবো না। ছেড়ে দে আমায়। এই সিয়া, আমি না তোর ভাই হই, মাফ করে দে না। সিয়া তোকে মাফ করলেও আমি করব না, তোকে ছাড়বো না জয়। তোকে দেখে ঘৃণা হচ্ছে আমার। ছি এসি, প্লিজ কিছু করো। আমার আর এদের এক মুহূর্ত সহ্য হচ্ছে না। আই কান্ট টলারেট দে। রনি। জি স্যার। ইনজেকশনগুলো নিয়ে এসো। ওকে স্যার। মিনিট 15 পর রনি এসে 3টে সিরিঞ্জ আর 3টে ছোট্ট কাচের জার নিল, যার মধ্যে মেডিসিন রয়েছে। আয়ান সেগুলো নিয়ে বাঁকা হেসে বলল, আজকে আয়ান চৌধুরী অবশ্যই তোদের অপকর্মের শাস্তি দেবে, বাট আজকে শাস্তির স্টাইলটা ডিফারেন্ট হবে। টনি, তুই সব কিছু দেখতে পাবি, শুনতে পাবি, ফিল করতে পারবি, বা কিছুই করতে পারবি না। এই ইনজেকশনের মাধ্যমে তোকে পার্মানেন্টলি প্যারালাইজড করে দেব। না আয়ান প্লিজ, না, মাফ করে দে ভাই, প্লিজ এরকম করিস না। ফানি। জ্যাক, ধর ওকে। জ্যাক আর রনি দড়ি বাঁধা অবস্থাতেই টনিকে চেপে ধরল। আয়ান এগিয়ে গিয়ে টনির মাথার মাঝখানে ইনজেকশনটা পুশ করে দিল। ইনজেকশন পুশ করার কয়েক সেকেন্ড পরেই টনি সেন্সলেস হয়ে গেল। আয়ান এবার জয় আর অফির দিকে তাকাতেই ভয়ে ঢোক গিলল জয় আর অফি। না এসি, যদি কিছু মনে না করো তো অফিস শাস্তিটা না হয় আমি দিই প্লিজ। কি করতে চাও তুমি? ওর খুব শখ মেয়ে নিয়ে খেলার। ও যা কিছু করেছে তাতে ওকে পুরুষ বলা চলে না। ও একটা নিকৃষ্ট কাপুরুষ। ওর মেন পার্টটাই কেটে নেওয়া হোক। প্রিয়ার কথা শুনে বিষম খেল সৌরভ। এই তুমি মেয়ে হয়ে ওর ছি 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 ছি। প্রিয়া আপু, আরেও ক্রেজি। নো 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 নো, আমি কেন এসব করব? তুমি তো বললে তুমি নাকি শাস্তি দিবে। আমি জাস্ট শাস্তির নামটা বললাম, বাকিটা তোমরা করে যাও। জুলি আপু আর সিয়া নিজের চোখ মুখ ঢাকো। এই আমিও ঢাকলাম। কাজ শুরু করতে সবাই। জুলি, দেখো তো কোথায় বাথরুম আছে, ওদের দুজনকে ফ্রেশ করে নিয়ে আয়। জুলি শিয়া আর প্রিয়াকে নিয়ে ওয়াশরুমে গেল। এদিকে সৌরভ, হৃদয় এরা মিলে অভির শাস্তিটা দিয়ে দিল। কিছুক্ষণ পরে শিয়া, প্রিয়া আর জুলি আসলো। কি রে, কাম হয়েছে? ডান। লেটস সি। সেন্সলেস হয়ে গেছে। জয়ের কি হবে? ওকেও। জয়কে এখন কিছু করবেন না প্লিজ। হোয়াট? কি বলছো সিয়া? ওর প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে, বাট আমি চাই ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, সবার সামনে ওর মুখোশ টেনে ছিঁড়তে। আমি জানতাম জয় ভালো না, ওর স্বভাব আমার মোটেও ভালো লাগতো না। সবাই কষ্ট পাবে বলে কখনো কাউকে কিছু বলিনি, বাট আজ সবাই সবটা জানবে। আমারও কিছু কোয়েশ্চেন আছে তোমার মায়ের কাছে, চলো যাওয়া যাক। রনি, জ্যাক,
অভিকে হসপিটালে নিয়ে গিয়ে ওই জায়গাতে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আয়। আর এই নে, এখনই এই ইঞ্জেকশনটা পুশ কর, তাহলে ও ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এমনি এমনি ছেড়ে দিলেও আবার সিয়ার ক্ষতি করতে পারে। আমি কোনো রিস্ক নিতে চাই না। সিয়াকে কথা দিয়েছি আর কাউকে মার্ডার করব না, তাই অভিকে বুদ্ধি প্রতিবন্ধী করে রাখাই বেস্ট। ওকে স্যার। রনি ইঞ্জেকশনটা নিয়ে অভির মাথার মাঝে পুশ করে দিল। টনিকে আমার বাড়ির একটা রুমে রাখবি। যা, আকাশ, হৃদয়, তোমরা জয়কে নিয়ে এসো, আমরা এগোচ্ছি। শিয়ার বাবার বাড়ি। ড্রয়িং রুমে শিয়ার বাবা মা, জয়ের বাবা মা, প্রিয়ার বাবা মা, ইলমা, ইমন, রবিন সবাই উপস্থিত আছে। সোফায় বসে আছে আয়ান আর আয়ানের বাহুডোরে শিয়া। সোফায় বসে আছে আয়ান আর আয়ানের বাহুডোরে শিয়া। পাশেই মাথা নিচু করে বসে আছে প্রিয়া। ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে জয়। সাইডে দাঁড়িয়ে আছে হৃদয়, রিয়া, আকাশ, এনা, তুষার, প্রেমা আর সৌরভ। কিছুক্ষণ আগেই ভিডিও ফুটেজটা সবাইকে দেখানো হয়েছে। প্রিয়াও সব কিছু বলে দিয়েছে। প্রায় 5 মিনিটের বেশি হতে চলল। পুরো ড্রয়িং রুমে নিস্তব্ধতা বিরাজ করছে। ছি প্রিয়া, তুই এত নিচে নেমে গেছিস? কি রে, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? শেষে কিনা নিজের বোনের সংসার ভাঙতে গেছিলি? প্রিয়ার মা এগিয়ে এসে প্রিয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। তোকে আমাদের মেয়ে বলতে লজ্জা হচ্ছে। তোকে তো আমরা এমন শিক্ষা দেইনি প্রিয়া। এই হারামজাদা পাল্লায় পড়ে তুই এসব করছিস? ওগো শুনছো, এখনই পুলিশকে কল করো। এরকম মেয়েকে শাস্তি না দিলে ও কখনো শুধরবে না। অপরাধ করেছে, সেটার শাস্তি ওর পাওয়া দরকার। প্রিয়ার বাবা ফোনে ডায়াল করতে গিয়ে থেমে গেল শিয়ার কথায়। আঙ্কেল প্লিজ পুলিশকে কল করবে না। হ্যাঁ মানছি আপু ভুল করেছে, পরে তো নিজের ভুল বুঝতেও পেরেছে। আজ আপুই আমাকে বাঁচিয়েছে। প্লিজ আপুকে আর কিছু বলো না। তুই এত কিছুর পরেও ওর হয়ে কথা বলছিস ইনসিয়া? প্লিজ ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, বাট ওকে আর এইভাবে রাখবো না। এই সপ্তাহের মধ্যেই ওর বিয়ের ব্যবস্থা করব আমরা। প্রিয়া কিছু বলল না, চুপ করে মাথা নিচু করেই বসে আছে সে। এতক্ষণে জয়ের বাবা মা গিয়ে শিয়ার মায়ের হাত ধরে বলল, ভাবি ক্ষমা করে দেন, আমাদের লোভের জন্যই আজ আমাদের ছেলের এই অবস্থা। কিন্তু আমরা ভাবিনি জয় এতটা নিচে নামবে। আমরা তো শুধু চেয়েছিলাম কোনোভাবে সম্পত্তিগুলো নিজেদের নামে করে নেওয়ার। এই জন্য জয়ের সাথে ইঞ্জিনিয়ার বিয়ের কথা বলেছিলাম। জয়কে ছোট থেকে এগুলো বুঝিয়ে বড় করেছি, কিন্তু ও যে এরকম জঘন্য কাজ করবে ভাবিনি। জয়ের বাবা শিয়ার মায়ের হাত ছেড়ে শিয়ার বাবার পা জড়িয়ে ধরল। ভাই মাফ করে দে, আমাদের জন্যই তুই নিজের ফ্যামিলিকে কখনো টাইম দিতে পারিসনি। তোকে বিজি রাখার জন্য আড়ালে জ্ঞানজাম করতাম যাতে তুই বিজি হয়ে পড়িস সেটা নিয়ে। আর এদিকে ইঞ্জিনিয়ার মনকে আমরা বিষিয়ে দিয়ে সম্পত্তি নিজেদের করতে পারি। আমাদের ভুল হয়ে গেছে। আজ আমাদের লালসার জন্যই জয় এরকম হয়ে গেছে। ক্ষমা করে দে আমাদের। সম্পত্তি, প্রপার্টি, এগুলো অনেকক্ষণ ধরে শুনছি। কেউ কি বলবেন কিসের প্রপার্টি নিয়ে কথা হচ্ছে? সিয়া নিজেও তো জানে না এই বিষয়ে। বিষয়টা ক্লিয়ার করে বলেন। আম্মু কিসের প্রপার্টি বলো তো? আমার নামে কি কোনো প্রপার্টি আছে? কই, আমি তো জানি না। এরা কিসের প্রপার্টির কথা বলছে? আজ সব বলবো। আজকে এই সম্পত্তির জন্য এত কিছু, আজ সবটা জানাবো তোদের। শোন, আমাদের সব সম্পত্তি তোর নামে। তোর দাদু তোর বাবার অংশের সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছিল। মানে আমার নামে সব? হ্যাঁ। ইলমা আপু তো ছিল, ওকে বাদ দিয়ে সব আমার নামে কেন লিখে দিল? সবটা শোন আগে, তাহলেই বুঝতে পারবি। বলো। শোন, তোর বাবা রাজনীতিবিদ, তোরা তো জানিসই। তোর দাদু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মূলত তোর বাবার চিন্তায় হার্ট অ্যাটাক করেছিল, কারণ তোর বাবা মাঝে মধ্যেই মারামারি করে জেল খাটতো। তোর তখন 2 বছর বয়স। ইলমা কার অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি ছিল, কোমায় চলে গেছিল, বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। এদিকে তোর বাবাও জেলে। তোর দাদুকে জয়ের বাবা আর আমরা সবাই মিলে হসপিটালে ভর্তি করি। তোর দাদুর অবস্থাও শোচনীয়। তখন উনি ডিসিশন নেন সম্পত্তি ভাগ করে 2 ভাইয়ের নামে রেজিস্টার করে দেবে। জয়ের বাবার নামে অর্ধেক অংশ দেওয়ার বাকি রইল তোর বাবার অংশ।
তোর বাবা যা খামখেয়ালি, কদিন পর পরই জেলে যায়, যা টাকা রোজগার করে সেসব রাজনীতিতেই শেষ করে দিত। যদি সম্পত্তিগুলো বিক্রি করে রাজনীতি করে কি হবে? এমনটা হওয়া অসম্ভব না। সেই ভয়ে তোর দাদু সিদ্ধান্ত নেয় তোর বাবার নামে নয়, তার সন্তানের মানে তোর আর ইলমার নামে সব লিখে দেবে। তোদের যখন 20 বছর বয়স হবে তখন তোরা এই সম্পত্তি পুরো মালিক হবি। কিন্তু ইলমার যা অবস্থা, ডক্টর তো বলে দিয়েছিল সব আল্লাহর হাতে, ওনার হাতে কিচ্ছু নেই। সে কারণে তোর দাদুর সম্পত্তিগুলো তোর নামে উইল করে দেয়। জয়ের বাবা প্রথম থেকেই আমাদের সম্পত্তির ওপর লোভ ছিল। সে সময় তো অনেক চেষ্টা করেছে সম্পত্তি হাতিয়ে নেওয়ার। একবার তো হাতে মুঠে তোর দাদুর কাছে ধরা পড়েছিল। সেই শোকে তোর দাদু আবার স্ট্রোক করে আর সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর জয়ের বাবা আর কোনো অশান্তি করেনি। আমরা সবাই ভেবেছিলাম হয়তো বাবাকে হারিয়ে নিজে ভুল বুঝতে পেরে শুধরে গেছে, কিন্তু ওরা ভেতরে ভেতরে এত কিছু করেছে জানতাম না, ঘুণাক্ষরেও টের পাইনি। কথাগুলো বলে থামলেন শিয়ার আম্মু। ভাই ভাবি, মাফ করে দেন আমাদের, শেষবারের মতো। আমরা জয়কে নিয়ে এদেশ ছেড়ে চলে যাব, ক্ষমা করে দিন। প্রশ্নই ওঠে না। তোদের জন্য আজ আমি আমার ফ্যামিলির কাছে একজন কেয়ারলেস হাজব্যান্ড, একজন কেয়ারলেস বাবা। আগেরবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয়। তোর ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করে রেপ করতে গেছিল, আর তুই বলছিস তোর ছেলেকে ছেড়ে দিতে? ইম্পসিবল। আমি এক্ষুনি পুলিশকে কল করছি। জয় আর জয়ের বাবা মাকে পুলিশের হাতে তুলে দেয়াই ভালো। ওরা তো অভি আর টনির মতো এত কিছু করেনি। এদের 3 জনকে আইনের হাতেই না হয় তুলে দিই। বাট সিয়া, পুলিশরা কেমন সে? পুলিশরা টাকার জন্য সব করতে পারে। আপনি পুলিশের হাতে টাকা দিয়ে বলবেন ওদেরকে ছেড়ে না দিতে। ওরা যাতে উপযুক্ত সাজা পায় সেদিকেও লক্ষ্য রাখতে বলবেন, ব্যাস। আর কি চিন্তা? ওকে, তুমি যা বলবে। আয়ান কিছু বলতে নিবে তখন শিয়া আয়ানের হাত ধরে আটকালো। আধা ঘন্টা পর পুলিশ আসলো। আয়ান ইতিমধ্যেই ভিডিও ফুটেজের আর একটা কপি বানিয়ে ফেলেছে, সেটা পুলিশের হাতে তুলে দিল। পুলিশ জয় আর জয়ের বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। শিয়ার বাবা এসে আয়ানের কাছে ক্ষমা চেয়ে শিয়ার হাত আয়ানের হাতে তুলে দিল। আয়ানকে বুকে জড়িয়ে নিল। তারপর আবার পুরো ড্রয়িং রুম নিস্তব্ধতায় ছেয়ে গেল। সবাই চুপচাপ নীরব হয়ে বসে আছে। শিয়া বলে উঠল, আম্মু, আমি একটা ডিসিশন নিয়েছি। আমার বিশ্বাস তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। শিয়ার কথা শুনেই সবাই শিয়ার দিকে তাকালো। আমার এসব প্রপার্টির কোনো প্রয়োজন নেই। আল্লাহর রহমতে আমার স্বামীর অনেক আছে। আমি চাই এই প্রপার্টি ইলমা আপু আর ইমনের নামে লিখে দিতে চাই। এতক্ষণে ইলমা মুখ খুলল, নাসিয়া, আমার এসবের দরকার নাই। তো দুলাভাইয়েরও আল্লাহর রহমতে যা আছি আলহামদুলিল্লাহ। শিয়া ইলমার থেকে দৃষ্টি সরিয়ে রবিনের দিকে তাকালো। আমি ইলমার সঙ্গে সহমত। আমাদের এইসব প্রপার্টির কোনো প্রয়োজন নেই। তুমি সবটা ইমনের নামই করে দাও। আপনি একজন অ্যাডভোকেটকে কল করুন, আমি এখনই সবটা করতে চাই। শিয়া আয়ানকে উদ্দেশ্য করে বলল। ঘণ্টাখানেক পর দুজন অ্যাডভোকেট আসলো দলিল নিয়ে। শিয়া ইমনের নামে পুরোটা লিখে দিল। ইমনের 18 বছর হলেই ও এই প্রপার্টির দখলদারি পাবে। আয়ানের কথা মতো রনি মিষ্টি নিয়ে আসলো। বাড়ির সবাই মিষ্টি মুখ করলো। শিয়া আয়ানের দিকে মিষ্টি এগোতেই আয়ান শিয়ার হাত ধরে চোখ রাঙালো। বুঝতে পেরে শিয়া হাত সরিয়ে নিল। বলছিলাম আম্মু, সিয়া কিছুদিন এই বাড়িতেই থাক। আমার কিছু কাজ আছে, বাড়িতেও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে সিয়াকে নিয়ে যাব। নো প্রবলেম বাবা, মেয়েটাকে কবে থেকে কাছে পাই না, ও কিছুদিন থাকুক। তুমি খেয়ে যাও কিছু। না আঙ্কেল, অন্য একদিন খাবো, তারা আছে একটু কিছু মুখে দিয়ে যাও, মিষ্টি বা পকোড়া কিছু একটা। আম্মু, উনি এসব খাবার খান না। ভালো জিনিস ওনার মুখে রুচবে না, বুঝলে? সিদ্ধ সবজি আর সিদ্ধ ডিম এনে দাও, দেখবে আয়েশ করে খাবে। আম্মু, আঙ্কেল, আসছি তাহলে। সে আর মাকে আম্মু বলছো আর আমাকে আঙ্কেল? বাবা বলো, বাবা। উফ, সরি বাবা, আসি। আসসালামু আলাইকুম। আয়ান, রনি আর জ্যাক চলে গেল।
আয়ান যাওয়ার আগে শিয়াকে চোখ রাঙিয়ে যেতে ভোলেনি। শিয়াও একটা মুখ ভেঙচি দিয়েছে। দেখতে দেখতে দিন যেতে লাগলো। বাড়িতে সবাই শিয়াকে মাথায় করে রাখে। খাওয়ার ব্যাপারে কোনো অনিয়ম নয়। 7 দিনের দিন আয়ান শিয়াকে নিজের বাড়ি নিয়ে গেল। বাড়ির লোক দেখে শিয়া তো পুরো শকড। কোথায় সেই আধার কালো রং, পুরো বাড়ি বিভিন্ন রঙে রং করা, ফার্নিচারগুলোও চেঞ্জ করেছে। হিয়াকে কাগজে কলমে লিগালি নিজেদের মেয়ে করে নিয়েছে আয়ান, মানে অ্যাডাপ্ট করেছে। সেই কাগজ শিয়ার হাতে দিয়েছে। শিয়া ওই দিন আয়ান আর হিয়াকে জড়িয়ে অনেক কেঁদেছিল। এই কান্না দুঃখের নয়, সুখের। আয়ানও এখন শুধু ব্ল্যাক ড্রেস আপ করে না, নর্মাল ছেলেদের মতো ড্রেস আপ করে। শিয়ার প্রেগনেন্সির 5 মাসের সময় শিয়ার রিকোয়েস্ট সৌরভ প্রিয়াকে বিয়ে করে। যদিও সৌরভ প্রথমে অমত করেছিল, কিন্তু শিয়ার জন্যে আর অমত করতে পারেনি। আয়ানও পুরোপুরিভাবে গুন্ডামি কালো দুনিয়া ছেড়ে দিয়েছে। এখন সে শুধুই একজন বিশিষ্ট বিজনেসম্যান। জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়ের বাবা জেলে থাকা অবস্থাতেই মারা যায়। সেই শোকে জয়ের মাও স্ট্রোক করে এখন প্যারালাইজড। টনিকে আয়ানের বাড়ির একটা রুমে রাখা হয়েছে। টনি এখন শুধু একটা জড় বস্তু। জ্ঞান আছে, বাট হাত পা নাড়ানোর কথা বলার কোনো ক্ষমতা নেই। বিছানায় শুয়ে থাকাই ওর কাজ। অভিকে অ্যাসাইলামে রাখা হয়েছে। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, যাকে এক কথায় বলে পাগল। জুলিও কানাডায় ব্যাক করেছে, ওখানে গিয়েই বিয়ে করে নিয়েছে। শিয়ার প্রেগনেন্সির 7 মাসে হৃদয় রিয়ারও বিয়ে হয়ে যায়। তুষার, প্রেমা আর আকাশ এনার বিয়ের ডেট ফিক্সড হয়েছে নেক্সট ইয়ার। শিয়ার ডেলিভারির পর ওদের একই কথা, শিয়া এই অবস্থায় ওদের বিয়েতে এনজয় করতে পারবে না, তাই এই ডিসিশন। দেখতে দেখতে শিয়ার ডেলিভারির দিন চলে আসলো। লাস্ট 2 মাস অবশ্য বাবার বাড়িতেই ছিল শিয়া। দুপুর 3টের দিকে ওর লিভার পেইন ওঠায় ইমন দ্রুত আয়ানকে কল করে। আয়ান অফিস থেকে যত দ্রুত সম্ভব এসে শিয়াকে নিয়ে হসপিটালে আসে। প্রেগনেন্সিতে কিছু প্রবলেম থাকায় সিজার করার ডিসিশন নেওয়া হয়। বিকাল 5টার দিকে ওটিতে নেওয়া হয়। ব্লাড শর্ট হওয়ায় আকাশ রক্ত দেয় শিয়াকে। আয়ানের সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করলেও আয়ান ব্লাড দেয়নি, কারণ একসময়ও প্রচুর ড্রিঙ্ক করতো। যদি প্রবলেম হয় শিয়ার, কোনো রিস্ক নিতে চায়নি আয়ান। 3 ঘন্টা হতে চলল, এখনও ওটির রেড লাইট জ্বলছে। টেনশনে আয়ান হসপিটালের পুরো করিডোর ছুঁড়ে পায়চারি করছে। এত শক্ত একজন মানুষের চোখ থেকেও অনবরত পানি ঝরছে। 5 মিনিট আগেই আয়ান এবং শিয়ার বাবা সহ আকাশ, হৃদয়, তুষার, সৌরভ নফল নামাজ পড়ে শিয়ার জন্য প্রার্থনা করে এসেছে। ইলমা আর রবিন নিউজিল্যান্ডে, তাই ওরা আসতে পারেনি। ইলমা 3 মাসের প্রেগনেন্ট। হিয়া তো কেঁদে কেটে অস্থির। শিয়ার মা হিয়াকে সামলাচ্ছেন। দীর্ঘ 3 ঘন্টা 26 মিনিট পর বাচ্চার কান্নার আওয়াজে পাওয়া গেল। কিছুক্ষণ পর একজন নার্স সাদা তোয়ালে দিয়ে জোড়ানো একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে বের হলো। নার্সকে দেখে আয়ান এগিয়ে আসলো। বসা থেকে সবাই দাঁড়িয়ে পড়ল। কংগ্রাচুলেশন স্যার, আপনি ছেলের বাবুর বাবা হয়েছেন। দেখুন কি সুন্দর হয়েছে, একদম আপনার মতো দেখতে। আমার ওয়াইফ সিয়া কেমন আছে? হাউ ইজ শি? আয়ানের কথা শুনে নার্সের মুখ কালো হয়ে গেল। হোয়াট হ্যাপেন্ড? স্পিক আপ। স্যার বলবেন, সেটা আপনি বেবিকে নিন, আমি আসি। আয়ানকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে সৌরভ এগিয়ে এসে বেবিকে কোলে নিল। এর মধ্যেই ডক্টর বেরিয়ে এলো। ডক্টর, হাউ ইজ সিয়া? স্যার রিল্যাক্স, টেন্স হবেন না প্লিজ, শি ইজ ফাইন। আধ ঘন্টার মধ্যে ক্যাবিনে দেওয়া হবে। ডক্টরের কথা শুনে আয়ানের মুখে হাসি ফুটে উঠল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিষাদময় থাকা করিডোরে মুহূর্তেই আনন্দের বন্যা বয়ে গেল। বাবুকে নিয়ে কারাকারি, কে কার আগে বাবুকে নিবে। আয়ান এখনও বেবিকে কোলে নেয়নি। সে দৃঢ় প্রতিজ্ঞ শিয়াকে সুস্থ না দেখে বাবুকে কোলে নেবে না। আধা ঘন্টা পর শিয়াকে কেবিনে দেওয়া হলো। সবাই কেবিনে ঢুকলো। আয়ান গিয়ে শিয়ার মাথার কাছে চেয়ার টেনে বসলো। শিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। আয়ান শিয়ার হাত ধরতেই শিয়া মিটমিট করে চোখ খুলল। আয়ানের চোখে পানি ছলছল করছে। কি হলো আপন, আপনি কাঁদছেন কেন? আয়ান নো রেসপন্স। আরে কাঁদছেন কেন? আপনাকে কান্নাতে মানায় না। আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার মনে হচ্ছিল তো।
আই এম ওকে। চোখ মুছুন তো দেখি। শিয়া কাঁপা কাঁপা হাতে আয়ানের চোখ মুছিয়ে দিল। আমরাও রুমে আছি শিয়া। শিয়া সামনে তাকিয়ে দেখলো সবাই দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। শিয়ার মায়ের কোলে তোয়ালে জড়ানো একটা বাবু। জানিস শিয়া, ভাইয়া এখনো বাবুকে কোলে নেয়নি, মুখও দেখেনি। তোকে সুস্থ অবস্থায় না দেখলে নাকি বাবুকেই কোলে নিবে না। এনার কথা শুনে শিয়া চোখ পাকিয়ে আয়ানের দিকে তাকালো। শিয়ার চাহনি দেখে আয়ান মাথা নিচু করে শিয়ার হাত ধরে হাতের তালুতে চুমু খেলো। আপনি বাবুকে কোলে নেননি? না। আপনাকে পরে দেখছি, দাঁড়ান। এনা বাবুকে নিয়ে আয়। প্রিয়া আপু কোথায়? আব্বুকে তো দেখছি না। আঙ্কেল মিষ্টি আনতে গেছে। প্রিয়া আপু এখানেই ছিল, সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর তোর পাশের কেবিনে অ্যাডমিট করেছি। ডক্টর বলল আপু নাকি 1.5 মাসের প্রেগনেন্ট। রিয়ার কথা শুনে শিয়া বুঝতে পারল সৌরভ তাহলে প্রিয়াকে মেনে নিয়েছে, ভালোবাসে। ঠোঁটে হাসি ফুটে উঠল শিয়ার। কিছুক্ষণ পর শিয়ার আব্বু মিষ্টি নিয়ে হাজির হলো। সবাই মিষ্টি মুখ করলেও আয়ান করল না। ডক্টর এসে এত লোক ভিড় করতে বারণ করে গেল। সবাই শিয়া আর আয়ানকে স্পেস দিয়ে চলে গেল। শিয়া বাবুটাকে পাশে নিয়ে শুয়ে আছে। আয়ান বাবুকে কোলে নিতে গেলেই শিয়া আটকালো। খবরদার টাচ করবেন না। আয়ান অসহায় দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো। সরি তো, প্লিজ ওকে দাও। দিতে পারি, শর্ত আছে। সব শর্ত মানতে আমি রাজি, বলো কি শর্ত? মিষ্টি প্যাকেটটা দিন তো। আয়ান প্যাকেটটা শিয়ার দিকে দিতেই শিয়া একটা মিষ্টি তুলে আয়ানের মুখের সামনে ধরলো। নিন, হা করুন। নো শিয়া, তুমি তো জানো আমি। চুপ, আজকে মিষ্টি মুখ করতেই হবে। শিয়ানের জন্য হলেও খান। শিয়ান? কে শিয়ান? আমাদের বাবুর নাম। আমাদের দুজনের নামের সঙ্গে ম্যাচিং করে নাম রেখেছি শিয়ান। নিন, এবার মিষ্টি খান, না হলে কিন্তু বাবুকে টাচ করতে দিব না। আয়ান আর কথা না বাড়িয়ে শিয়ার হাতে থাকা মিষ্টিটা খেয়ে নিল। তারপর প্যাকেটে যে কয়টা মিষ্টি ছিল একে একে সব কয়টা খেলো। তারপর পাশে রাখা জগ থেকে পানি খেয়ে মুখ মুছে বলল, নাও, সব কয়টা খেয়েছি। এবার শিয়ানকে কি তার বাবা কোলে নিতে পারবে? আয়ান আলতো করে বাবুকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেলো। তারপর একটু ঝুঁকে শিয়ার কপালে চুমু খেলো। আজ আমি পরিপূর্ণ, তুমি আমাকে পরিপূর্ণ করলে শিয়া। আমার মেয়ে হিয়া চৌধুরী, ছেলে শিয়ান চৌধুরী আর ওয়াইফ ইনসিয়া চৌধুরী। তোমরাই আমার পৃথিবী, আর কিছু চাই না। তখনই হিয়া দৌড়ে এসে টুল পেতে ওর ওপরে দাঁড়িয়ে শিয়ার কপালে চুমু খেলো। তারপর শিয়ানের কপালে চুমু খেলো। মাম্মা, পাইয়া বাবাইয়ের মতো হইতে দেখো। শিয়াই হিয়াকে কয় মাস আগে আয়ানকে বাবাই বলা শিখিয়েছে। মামুনি, লাভ ইউ তো ভাইয়া, তুমি একটু বলো হও, আমরা একসাথে খেলবো। মামুনি অবশ্যই খেলবে, তোমারই তো ভাই। একটা বোনও লাগবে আমার। নেক্সট ইয়ার অবশ্যই পাবে। কি শিয়া, হিয়া শিয়ানকে একটা বোন এনে দেবে না? শিয়া মুচকি হেসে চোখ বন্ধ করে সম্মতি দিল।